এই মুহূর্তে আমার কাছে রয়েছে। আমি চাই সেই ঘটনাটি আপনাদেরকে বলছি। সালাম রাসেল ভাই, অনেকদিন হয় লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠেনি। আমি ইউকে থেকে লিখছি। আমার সাথে গত কয়েক বছরে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা আছে। বিভিন্ন কয়েকটি গ্রামে সবাই চেনে আমাকে। আমি ইউকে শহরের একটা জায়গায় থাকি। এটা লন্ডনের পাশের সিটি, যাকে গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয়। যাই হোক, ঘটনাটা ঘটে আমার ওয়ার্ক প্লেসে। 2011-র কথা এটা, যদিও একটু বড়, কারণ 3টি ঘটনা একসাথে ঘটে পরপর। আমি একটা জায়গায়, ইউকের একটি জায়গায়, একটা হাইওয়ে কোম্পানিতে ইভিনিং শিফটে কাজ করি। আমি কিংসহিল ওয়েস্ট মলিং শাখায় কাজ করতাম। আমার ওয়ার্কিং আওয়ার ছিল 6টা থেকে রাত 12টা অথবা 11টা পর্যন্ত। এই এলাকাটা অনেক নীরব এবং একটু এক্সক্লুসিভ। এখানে অনেকগুলো অফিস রয়েছে বিভিন্ন কোম্পানির। এদিকে আমি ছাড়াও একজন পাকিস্তানি আর একজন শ্রীলঙ্কান কাজ করত। আমার একটা ফ্রেন্ডও ছিল এবং আমার সাথে, যদিও আমাকে রেখে কিছুদিন পর ও চলে যায়, বুঝিনি কেন। তো যেদিন ঘটনাটা ঘটে তখন রাত প্রায় 11টার মতো বাজে। এটা নভেম্বর ডিসেম্বর হবে। বাইরে প্রচুর ঠান্ডা। আচমকা বাইরে কিসের জন্য একটা আলো আমার চোখে পড়লো। আমি কৌতূহল নিয়ে ডোরটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বলে রাখা ভালো, এই অফিসের চারিদিকে গ্লাস দেয়া দেয়াল, মানে আপনি ভেতর থেকে বাইরে সব এবং বাইরে থেকে ভেতরে সব দেখতে পান। এটা 24 ঘন্টা কর্মরত থাকে কেউ না কেউ। তাই আমি আলোটা দেখতে পেরেছিলাম। বাইরে এসে আমার চোখ বামের দিকের ওই দিকটায় যা দেখলাম, আমি সত্যি তার জন্য প্রস্তুত ছিলাম না। এখন লিখতে লিখতে আমার হাত কাঁপছে। তাকিয়ে আছে। আমি প্রথমে ভেবেছি ওই দিকের কোনো ওয়ার্কার হয়তো বের হয়েছে বাইরে সিগারেট খেতে, কিন্তু না, ওই দিকটায় কোনো লাইট অন করা ছিল না। মানে সেখানে কেউ নেই ভেতরে। তৎক্ষণাৎ মনে হলো আমার ভেতরে সিকিউরিটি রুমে লিন্ডা, সারা এবং জন। তাহলে ওটাকে। আমি একটু এগিয়ে গেলাম। আমার অবস্থান থেকে তার দূরত্ব ছিল 20-30 হাত। তাই একটু এগোলাম ভালো করে দেখার জন্য। অর্ধেক ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। গিয়ে তো দেখি আরো ভয়ঙ্কর অবস্থা। ছায়ামূর্তিটির অবয়ব একটি মানুষের মতো। একটু কাছে গেলাম, খেয়াল করে দেখতে লাগলাম। পায়ের দিকে আমার নজর এতক্ষণ যায়নি। তখন নিচ থেকে বাকিটা অংশ আর নেই। আমি উল্টা দিকে দৌড় দিলাম। মাত্র 10-15 হাত জায়গা হয়। আমি 10 মিনিটে দৌড়ে আসি। আমি যে দৌড় দিয়ে বের হয়েছিলাম সেখানে আসলাম। তো এই অফিসের ডোরগুলো কার্ড স্ক্যানিং সিস্টেম। দৌড়ে মেন ডোরে গেলাম এবং কলিং বেল নক করায় সিকিউরিটি রুম থেকে ওরা আমাকে প্রশ্ন করলো, তুমি তো ভেতরে ছিলে, বাইরে গেলে কখন? আর তোমার এরিয়া পাস কার্ড কই? আমি আমার কার্ড দেখিয়ে বললাম এটা কাজ করছে না। এই এরিয়াটা 24 ঘন্টা সিসি ক্যাম প্রোটেক্টেড। তো আমি পিসিতে আমি যে ডোর খুলে বের হয়েছিলাম সেখানে ভিডিও এবং ওই ছায়ামূর্তির ওই দিকের ভিডিও দেখলাম ক্যাম রেকর্ড থেকে। অবাক হলাম, এখানে ভিডিওতে আমি যে ডোর খুলে বাইরে গেলাম এরকম কোনো দৃশ্যই নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিনের মতো ভয়ে ভয়ে বাসায় চলে এলাম। এবার পরদিন ঘটলো আরেকটা ঘটনা। আমি ওয়েস্ট মলিং নামে ট্রেন স্টেশন থেকে আমার একটি বাইসাইকেল আছে সেটা দিয়ে আসি, কারণ 9টার পর অফিস থেকে স্টেশনের রোডে বাসটি আছে তা অফ হয়ে যায়, কারণ এটা অফিস এরিয়া, বসতি নাই বললেই চলে। তো 6.15-এর ট্রেন, অর্থাৎ 6টা 15 ট্রেন থেকে নেমে সাইকেল চালিয়ে যাচ্ছি অফিসে। ওয়েদারটা ছিল খুব খোলা আর ঠান্ডা অনেক। আমার স্টেশন থেকে অফিস যেতে 20 মিনিট আর ফিরতে 12 মিনিট লাগে, কারণ যাওয়ার সময় আপার হিলে উঠতে হয়। আজ রোডে গাড়ি নেই বললেই হয়, কারণ ওয়েদারটা খুবই খারাপ।
তো আমি 6:20 সাইকেল চালানো শুরু করলাম। 6:50 বাজে, মোবাইলে দেখলাম। তখনও আমি সাইকেল চালাচ্ছি। আমি আগেই বলেছি 20 মিনিটের বেশি লাগে না অফিসে আসতে। হঠাৎ তাকিয়ে দেখলাম আমি এখন যেখানে আছি জায়গাটা সম্পূর্ণ অচেনা। সামনে পিছনে কেউ নেই, আলো নেই, এমনকি গাড়িও না। ভাবলাম কিভাবে সম্ভব? আমি তো প্রতিদিন এই রোড ধরেই আসি। এমন সময় মোবাইল বের করে গুগল নেভিগেশনে গেলাম। না, ভুলে পারছি না। আমার লোকেশন ট্র্যাক করতে পারছে না ম্যাপে। এমন সময় একটু দূরে দেখি কেমন ধোঁয়া ধোঁয়া ভেসে আসছে এদিকে। এটা দেখেই গত রাতের কথা মনে পড়ে গেল। আমি সাইকেলটি উল্টা করে ঘুরিয়ে পেছন পথে চালাতে শুরু করলাম আর সূরা পড়তে লাগলাম। আমি জানি না কোন দিকে সাইকেল চালাচ্ছি। গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে না রোড। আমি সোজা চালাচ্ছি। এভাবে 15 থেকে 18 মিনিটের একটি ক্যাব আমার সামনে হাত ব্রেক করে থামবে। বড় আসছে গিয়ে আমি তো হয় লস করেছি। আবার মেডস্টোনে আমি রাত 1টার ট্রেন ধরি এবং যেটা লন্ডন থেকে অন্য একটা জায়গায় আশফোর্ড ইন্টারন্যাশনাল নামক জায়গায় সেখানে যাই। তো এত রাত আমি একমাত্র প্রাণী প্রতিদিন থাকি এখানে ট্রেনের অপেক্ষায়। অপেক্ষা বলতে যদিও ট্রেন 1 মিনিটও লেট করে না, টাইম টু টাইম আসে। 12টায় কাজ শেষ করে আমি 12:20 মধ্যে স্টেশনে গিয়ে বসে থাকি। প্রতিদিনের মতো আজও বসে আছি। আজ কেন জানি আমার একটু ভয় ভয় লাগছিল। ট্রেনও আসতে 5 মিনিট বাকি। প্ল্যাটফর্মের অপর প্রান্তে দেখি সেই অফিসে দেখা ছায়ামূর্তি। আমি কি আর বলবো, আমার শরীরের লোম সব খাড়া হয়ে গেল। মনে মনে ভাবলাম আজই আমার শেষ দিন, কারণ আমি ছাড়া স্টেশনে কেউ নেই। আছে স্টেশনের স্টাফ, তারা ঠান্ডায় বের হচ্ছে না, কাউন্টার রুমে তারা আছে। তারা কয়েকবার রিপিট করলাম। আমার চিৎকার শুনে কাউন্টার রুম থেকে স্টাফ বাইরে বেরিয়ে আসলো এবং তারা বলল যে, আর ইউ ওকে, ডু ইউ নিড হেল্প? আমি বলতে পারছি না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছি। হঠাৎ একটা আলো এসে পড়লো আমার দিকে। না, এটা ভয়ের না, ট্রেন এসে গেছে। আমি কোনো রকমে ট্রেনে করে বাসায় আসলাম। তারপর দিন থেকে আমি আমার জবে যাইনি। ম্যানেজার জানতে চেয়েছিল কেন আমি জব করবো না। আমি তাকে কিছুই জানাইনি, শুধু বলেছিলাম আমার ভালো লাগে না এই জবটা। এই হলো আমার কাজ। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি, জব ছেড়ে দিয়েছিল থেকে ওই ডেস্কের ওই ডেস্ক স্টেশন থেকে আমার সাইকেলটিও আনতে যায়নি ওখানে। এই পর্যন্ত ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন, এটাই আমাকে পাঠিয়েছিলেন। এবং কয়েকদিন পরে কি বেশ ড্রপ লাগছে। ডিজে তালুকদার আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। ইথিকা আমাদের জয়েন করেছেন এপিসোড। লক্ষ্মীপুর থেকে তিথি আমাদের সাথে SMS জয়েন করেছেন। নীরব নিতু আমাদের কিশোরহাট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। ওয়ালিদ জাকির বয়রা খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন আমাদের সঙ্গে রয়েছেন। রাসেল ফ্রম মোহাম্মদপুর আমাদের সঙ্গে রয়েছেন। হাশেম, বাবলু, সাব্বির, শাহিন সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। কাব্য এটা হবে ভালুকা ময়মনসিং থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সজীব আমাদের সাথে জয়েন করেছেন রাজশাহী থেকে। সুমন, আরিফ দুইজন একসাথে আমাদের সাথে জয়েন করেছেন। দীপু আমাদের সাথে জয়েন করেছেন। মানিক ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন ড্রিম বয় অমিত, SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সাইমুল কবির, রকুন সহ আরো অনেকে। আপনিও চাইলে আমাদের ফেসবুকে জয়েন করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio।
ঘটনায় আমাদের অতিথির কাছে এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আপনারা এর আগে শুনে থাকবেন। তিনি হচ্ছেন ফারনান এবং ফারনানের কাছে আমি অনুরোধ করবো ফারনানের প্রথম ঘটনাটি শোনানোর জন্য। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর সবাইকে আমি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এর সাথে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ যে আজকের মতো একটা স্পেশাল এপিসোড আমাকে ইনভাইট করার জন্য মোস্ট ওয়েলকাম। তো আজকে আমি বেশ কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর মধ্যে সব থেকে প্রথমে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা মূলত আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওর নাম হচ্ছে শিশির এবং ও আফা ইউনিভার্সিটিতে বিবিএ করছে। তো ও যখন আমাকে স্টোরিটা শেয়ার করে, মানে ঘটনাটা যখন বলে, তখন আমার কাছে বেশ স্ট্রেঞ্জ মনে হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা হচ্ছে শিশিরদের গ্রামের বাড়ির একটা ঘটনা। তো ওদের গ্রামের বাড়ির ওখানে একটা টিনেজ একটা মেয়ে হঠাৎ করে একদিন সুইসাইড করে এবং কেন সে সুইসাইড করেছিল সেটা এখন পর্যন্ত বাসার কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। মানে কোনো রিজনই ছিল না তার সুইসাইড করার। আর সব থেকে অদ্ভুত বিষয় ছিল যে তার সুইসাইড করার ধরনটা ছিল ঠিক ডিফারেন্ট। আমি এর আগে অনেক সুইসাইডের ঘটনা শুনেছি, বাট এই ঘটনাটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। তো আমি একটু বলি যে মেয়েটা তার বাবা মার সাথে একটা ঘরে থাকতো এবং মেয়েটা ওই বাসার পাশে একটা ছোট ঘর ছিল, যে ঘরটাতে সে ঢেকিতে ধান ভাঙতো। তো বাসার আশেপাশে যারা মানুষ থাকতো তারা সবাই জানতো যে মেয়েটা স্পেশালি মেয়েটা ওই কাজটাই করে থাকে, মানে ধান ভাঙার কাজটা করে থাকে মেয়েটা। তো হঠাৎ করে একদিন মেয়েটার বাবা মা রাতে মেয়েটাকে বাসায় পায় না এবং ভোরের দিকে ঠিক ওই ঢেকি ঘরে, মানে যেখানে ঢেকিতে ধান ভাঙা হয় সেই ঘর থেকে মেয়েটার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো কোনো রিজনই ছিল না মেয়েটার সুইসাইড করার এবং বাসার মানুষও কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পায়নি কেন সে সুইসাইড করেছিল। তো বাসার আশেপাশে যারা ছিল এবং মেয়েটার পরিবারে যারা ছিল তারা যেটা ইমাজিন করে যে মেয়েটা নাকি ঢেকের উপরে দাঁড়ায় এবং সেই ঢেকের উপরে দাঁড়ায় এবং উপরে কোনো কিছু একটা কাঠের সাথে তার ওড়নাটা পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ঢেকিটাতে ধাক্কা দেয় এবং সে সুইসাইড করে। তো এভাবে তার লাশটা সেখান থেকে পাওয়া যায়। কিন্তু এর থেকেও সব থেকে অদ্ভুত বিষয় ছিল যেটা, যে মেয়েটার লাশটা যখন তারা পায় ওই ঢেকি ঘর থেকে, তখন তারা যেটা দেখে যে মেয়েটার যে চোখগুলা যেটা ছিল, যে মানে চোখগুলো একদম বেরিয়ে আসছিল এবং মেয়েটার চোখ থেকে এবং নাক থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। মেয়েটা এতটাই ব্লিডিং হচ্ছিল, মেয়েটার সম্পূর্ণ লাশ এবং রক্তে ভরে গিয়েছিল। তো মেয়েটাকে যে হিন্দু ছিল এবং এরপরে তাকে দাফন করে দেওয়া হয়। তো এখানে ঘটনাটা শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হলো না। মেয়েটাকে দাফন করে দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরে আসল ঘটনাটা শুরু হলো এবং সেটা হলো যে হঠাৎ করেই একদিন মেয়েটার মা একদিন গভীর রাতের দিকে বাথরুম থেকে যখন সে রুমের দিকে যাচ্ছিল, তখন সে হঠাৎ করে একটা অদ্ভুত সেই ঢেকিতে ধান ভাঙার শব্দ। সে খুব ভয় পেয়ে গেল, কেননা তার মেয়ে কিছুদিন আগেই মারা গিয়েছে। তো সেই ঢেকি ঘরে কে ধান ভাঙছে? সে খুব ভয় পেয়ে গেল এবং সে খুব অবাক হলো যে কে এবার সেটা এরকম এত রাতে ঢেকি ঘরে ধান ভাঙবে, ধান ভাঙার মতো কেউ আর নেই। তো সে যেটা করলো যে আস্তে আস্তে রুমটার দিকে গেল এবং রুমটার যে জানালা ছিল সেখানে সে যেটা দেখলো, সে দেখলো যে তার মুখোমুখি অবস্থায় সে দেখলো যে একটা লাশ সেই ঢেকিটার উপরে ঝুলছে এবং সেটার দড়ি একটা ওড়না দিয়ে পেঁচানো লাশটা, এবং সেই লাশটার সারা শরীর দেখে মনে হচ্ছে যে লাশটার শরীরে একদমই কোনো রক্ত নেই, সম্পূর্ণ সাদা একটা শরীর। আমরা যখন দেখি কোন একটা লাশ যখন পানি থেকে ওঠানো হয় তখন যেমন সাদা হয়ে যায়, ঠিক সেরকম একটা প্রতিকৃতি। তো তারপর সে যেটা দেখলো যে মেয়েটার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে সামনের দিকে চুলগুলো পড়া ছিল এবং এরপরে সে যেটা দেখলো সেটা থেকে আরো বেশি ভয়ানক ছিল। সে দেখলো যে মেয়েটার মাথাটা সামনের দিকে ঘোরানো ছিল, বাট মেয়েটার বডিটা পেছনের দিকে ঘোরানো ছিল। ঘাটটা তার মটকানো ছিল, যেটাকে বলা যায়, ঘাটটা ঘোরানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে বুঝতে পারলো না যেটা কি তার মেয়ে ছিল বা অন্য কিছু ছিল। সে অনেক চিৎকার করে বাসার সবাইকে ডাকলো এবং বাসার সবাই যখন আসলো তারা তখন দেখলো যে রুমটাতে কেউ নেই, রুমটা সম্পূর্ণ খালি। কিন্তু এরপরে যেটা হয় যে সবাই অনেক আতঙ্কে পড়ে গেল যে আসলে বিষয়টা কি ছিল, এই জিনিসটা কি ছিল, এর আগে তো এরকম কিছু হয়নি। তো সবাই বেশ আতঙ্কে ছিল এবং তারা বেশ ভয় পাওয়া শুরু করলো। এমনকি দিনের বেলা ওই ঢেকি ঘরে কেউ আসা যাওয়া করতো না। তো এভাবেই দেখা গেল যে কিছুদিন পর হলেও হঠাৎ করে যখন কেউ রাতে জেগে পড়তো বা আশেপাশে ঘোরাফেরা করতো, তখন হঠাৎ করে সেই ঢেকি ঘর থেকে সেই ঢেকিতে চাল ধান ভাঙার শব্দ সবাই শুনতে পেত, কিন্তু তারা কখনো সাহস করে সেই রুমটাতে আর যেত না। তো এই ছিল
মানে শেষ ঘটনা, এবং এই কেন মেয়েটা সুইসাইড করেছিল এবং এটা নিয়ে কোনো তেমন কোনো রিজনও খুঁজে পাওয়া যায়নি, এবং ওই গ্রামের আশেপাশে সব মানুষ এই বিষয়টার সাথে পরিচিত। এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আমি বলেছিলাম যে খুবই পছন্দ করি যার ঘটনা, এবং আমি খুবই লাকি যে আমি ডাকার আগেই আমাকে তিনি নক করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, এবং আলিফের প্রায় বছর খানেকের কেন আমাদের মাঝখানে আর আসলেন না বা ঘটনা শেয়ার করলেন না আমাদের সাথে, বলেছিলেন যে কিছুদিন পরে আবার তিনি আসবেন, কিন্তু যখন জানলাম তখন আমি নিজে বেশ শিহরিত। তার সাথেই ঘটে গেছে অনেক মানে অদ্ভুত টাইপের ঘটনা। আমরা সেগুলোই শুনবো আজকে, এবং বলেছিলাম যে আজকের ওয়েদার সবকিছু মিলিয়ে আজকের ভূতসন্ধ্যা চরম হবে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। আলিফ, চলে যাই। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে শুভ নববর্ষ, সাথে রাসেল ভাইকেও। আসলে ভুলেই গেছিলাম, পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, চলে গেছে। তো সবার আগে আকিব আনিকা আর সেজুতি মিমি আপু, তাদের সাহায্য ছাড়া আমি কখনোই আজকে আসতে পারতাম না। তারা অনেক ইনফ্লুয়েন্স করেছে, যাবি কবে। তো আপনাকে আমি বলেছি রাসেল ভাই, কিছু অবস্ট্রাকশন ছিল দেখে আসতে পারিনি। তো ঘটনায় চলে যাই। লাস্ট বার যখন এসছিলাম ভূত এফএমে, বলেছিলাম যে আমার যে আমি আগের বাসায় থাকতাম সেই বাসাটা টি শেপ ছিল, এবং এই বাসাটাতে কোনাকুনি মুভমেন্ট হতো কিছু। মানে আমি একটা জিনিস শুধু শুরুতে বলি যে আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন বললাম, ও আচ্ছা আপনি ধানমন্ডির আলিফ। আপনি বলেন যে না, আমি ধানমন্ডিতে এখন থাকি না। আমি বললাম যে তার মানে আপনি ওই আলিফ, মানে ধানমন্ডির আলিফ। তো আপনি বললেন যে, আবারও বলেন যে আমি ধানমন্ডিতে অনেকদিন ছিলাম। এক্স্যাক্টলি, ধানমন্ডিতে 26 বছর পরে আপনার ছাড়তেও হয়েছে এই ঘটনার কারণে। তো যখন লাস্ট বার এসেছিলাম বলেছিলাম যে বাসাটা টি শেপ আর ডায়াগোনালি মুভমেন্ট হতো জিনদের, ডিরেক্টলি মানে মেনশন করে দিলাম। সো মুভমেন্টের কারণে অনেক অ্যাবনর্মাল সাউন্ডস, অনেক অ্যাবনর্মাল ডিস্টারবেন্স আমাকে অনেক সময় অনেকভাবে ডিস্টার্ব করতো আর কি। তো এরপরে ভূতের আমি আসার পরে একটা টিম নিয়ে, আমাদের অকাল ত্রিকোণ টিমটা নিয়ে গ্রামের বাড়ি যাই। এর আগেও চাঁদপুর যাওয়া হয়েছিল, এরপরে আমি আবার গেলাম। জানতে পারলাম যে কিছু হন্টেড জায়গা আছে যেখান থেকে কিছু ঘটনা কালেক্ট করা যেতে পারে। তো লোকাল একটা ছেলেকে নিয়ে আমরা চলে যাই বিকালের পরে আর কি, সন্ধ্যার আগে। তো একটা শ্মশান ঘাটে যাব, ওখান থেকে একটা কবরস্থানে যাব। তো শ্মশান ঘাটে যাওয়ার পথে মাগরিব আযান দিয়ে দেয়, একটু ভিতরে ছিল দেখে দেরি টাইম লেগে গেছে। তো শ্মশান ঘাটে গেলাম, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত আর কি শুরু হয়ে যাবে। এমন সময় আমি কিছু সাউন্ড পাচ্ছি পেছন দিকে আসছে, ওই ঘাস এবং পানি একসাথে মিক্স সাউন্ডটা, কচ 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 সাউন্ড পিছন থেকে আসছে। তো বৃষ্টি, আগের দিন আছে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি ওই দিনেই পৌঁছাই গ্রামে। তো অনেকের কাছ থেকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মাঝখানে পানি, আর আল যেটা ক্ষেতের উপরে কাদা ভরা। তো স্যান্ডেল খুলে হেঁটে যাচ্ছি, ওই আপনার শ্মশান ঘাটটা ক্রস করে বড় একটা কবরস্থান আছে, ওই দিকটা হেঁটে যাচ্ছি। তো ওই সাউন্ডটা আমি পাচ্ছি পিছনে। তো মনে মনে চিন্তা করে নিলাম যে হয়তো এটা এলাকারই কোনো লোকজন হলেও হবে, তো আমার জন্য সুবিধা হলো আর কি, যদি কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলি এর সাহায্য নেওয়া যাবে। তো আপনার কবরস্থানের কাছে চলে গেলাম। কবরস্থানের কাছে পৌঁছার পরে আমার কাছে, আমি হাঁটছি পিছন দিয়ে, আমার সাউন্ডটা আসছে। তো আমার ফ্রেন্ড যায়, ইরফান আর জাওয়াদ, ওরা কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো ঢুকে আস্তে আস্তে আমি থামি জায়গাটায়, এবং পেছনে টর্চ মেরে দেখি কেউ নাই। তো আমি মোটামুটি অবাকই হয়ে যায়, এতক্ষণ ধরে সাউন্ডটা আসলো, এখন আর পেছনে সাউন্ডটা নাই কেন। তো হঠাৎ করে বাম সাইডে টর্চ মারলাম, দেখলাম একটা কুকুর। তো আমরা ভাবলাম যে যাক, এটাতে আসা যাবে আজকে রাতে। প্ল্যান হলো যে আমরা এই শ্মশান ঘাট হয়ে আজকে রাতে এখানে আসবো। তো আমাদের সামনেই বেরিবাদে উঠবো। ওঠার পথে স্লোপটা ভালো বড় স্লোপ। তো উঠছি, সাথে কুকুরটা উঠছে আমার সাথে। বেরিবাদে উঠা হয়ে গেল, একটু সামনেই বাজার, অনেক লাইট। তা দেখলাম আমার পাশ দিয়ে কুকুরটা হেঁটে গেল। বাজারের ভিতরে ঢোকার পরে আমি আর আলোর মধ্যে তাকে দেখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম দেখার ভালো করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক বলার চেষ্টা করলাম। মনের ভেতর থেকে সায় পেলাম না আমি ওদেরকে বলবো। তো বাজার ক্রস করে কালভার্ট দিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম, এবং যে ছেলেটা যাবে সেই ছেলেটাকে বললাম যে আজকে রাত 3টার দিকে রেডি থাকিস।
তো ওকে রাত 2:30টার দিকে যথাযথ দোকানে ঘুমিয়েছিল, তো ওই দোকান থেকে ডেকে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে একটা কবরস্থান আছে, সেদিকে রওনা দিলাম। বাড়ির মাঝখানে যাওয়ার পথে তো আমি সবার লাস্টে ছিলাম, কারণ ক্যামেরাটা ছিল আমার হাতে। তো ক্যামেরাটা দিয়ে আমি সবাইকে দেখছি, পাশ দিয়ে দেখলাম কুকুরটাও যাচ্ছে। ভাবলাম যে কুকুরটার ভিডিও করে কুকুরটাকেও নিব। মা, দেখলাম যে ভিডিও করছে ঠিক ওই জায়গায় আমার ভিডিওতে কোনো কুকুর আসছে না। খুব অবাক হয়ে গেলাম। বলবো ইরফানকে, জাওয়াতকে বলতে চাচ্ছি না, কারণ ও একটু বেশি ভয় পেয়ে যেতে পারে, আর ভয় পেয়ে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আর হবে না। তো জাওয়াতকে না বলে ইরফানকে বলবো, সেটাও সাকাচ্ছি না। কবরস্থানে দিয়ে গেলাম। কবরস্থানটা পরে উত্তর দিকে, আমি ডান দিকে নিচে নামবো, একটু ঢালু জায়গা। দেখলাম কুকুরটা কবরস্থানের দিকে গেল না, সেটা সোজা চলে গেল বাড়ির মাঝখান দিয়ে, সোজা উত্তর দিকে গেল, কিন্তু কবরস্থানের দিকে গেল না। তা আমরা একটু কাদা টাদা পারিয়ে কবরস্থানে গেলাম। ওখানে একটা কবর, নতুন একটা কবর হয়েছে, আমার এক আত্মীয় আর কি, হুমায়ুন নাম, তার কবরটা দেখছি। পাশে আরেকজনের কবর ছিল, কালাম। তো ওনার কবরটার সম্বন্ধে কাহিনী আমাকে ওই লোকাল ছেলেটা বলছে যে হুমায়ুন দাদা নাকি এরকম পাশে যার কবর, তার মাসখানেক আগে দেখতে পেলো যে কবরটা 1 বছর পর ইনট্যাক্ট পাওয়া গেছে, সেও আজকে, হুমায়ুন দাদাও আজকে নাই। তো এই কথা শুনতে শুনতে আমরা ডিসাইড করলাম যে আমরা আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আরেকটু ঢাল আছে, ক্ষেত, কবরস্থান শেষ, ছোট কবরস্থান বাড়ি। তো ক্ষেতের দিকে গেলাম, হঠাৎ ডান দিকে তাকালাম। ডান দিক তাকালে আবার বেড়িবাঁধ দেখা যায়। ডান দিকে তাকানোর পর দেখলাম একটা লাল লাইট বেড়িবাঁধটা প্রায় 1/2 কিলোমিটার দূরে আমাদের দিকে আসছে। ইরফান, জাওয়াত বলল, দোস্ত দেখ একটা লাল আলো আমাদের দিকে আসছে। আমি মাথা ঘুরিয়ে দেখি যে ওরা দেখছে লাল আলো, আমি দেখছি কুকুর। ওই কুকুরটাই আসছে আমাদের দিকে। বললো, দেখ দোস্ত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভেতরে ঢুকে যাই। তা আমি দেখলাম আসলেই তো এই কুকুরটা ওই দিক থেকে এদিকে আসছে, কাছে আসছে। তো আমরা কবরস্থানে ঢুকে গেলাম। দেখলাম যে না, সে আর কবরস্থানের ভেতর ঢুকছে না। এবং রাসেল ভাই, আমি বলি, জানি না কি শেপ দেখলাম, এটা কুকুরও ঠিক বলবো না, সামনে আসার পরে বাঘও ঠিক বলবো না, একটা অ্যাবনর্মাল শেপ। এটার ডেসক্রিপশন রাসেল ভাই আমার জানা নাই। এমন উইয়ার্ড ডেসক্রিপশন আমি এই জন্তু কখনো দেখি নাই। আমার চোখে কখনো এরকম চোখে পড়ে নাই, বা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম কোনো জন্তু আছে বলে মনে হয় না। হঠাৎ করে আমরা ভিতর থেকে ডিসিশন নিলাম যে চলে যাব। তা আমি বললাম, না, এখন যাব না, কারণ আমি মনে মনে অ্যাজিউম করে নিয়েছি যে জিনিসটা আমাদের সাথে কবরস্থানে ঢুকতে পারছে না, তাহলে কবরস্থানটা সেফ, এবং কবরস্থানে আমি সেফ থাকবো। 1 ঘন্টা এখানে টাইম পাস করি। তো ভেতরে আমরা বসলাম, বসার পর কথা বলতে বলতে দেখলাম যে না, কিছুক্ষণ পর এটা চলে গেছে। আবার কিছুক্ষণ পর ব্যাক করার পর দেখলাম যে কবরস্থানে যেসব গাছ আছে, ওরা আমাকে বলে, দেখ দোস্ত, গাছগুলা নড়তেছে। আমি মাটির দিকে তাকিয়েছিলাম আর কি। গাছগুলা শো করে নড়তেছে, কিন্তু পেছন সাইডের গাছগুলা নড়তেছে না। আমি ডান দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটাই ফু দিচ্ছে অনেক জোরে, এবং গাছগুলা নড়তেছে। আমার সাথে যে ফ্রেন্ড দুটো আছে, ওরা দেখতেছে গাছ নড়তেছে, ওরা ডান দিকে কিছুই দেখছে না। আমি ওদেরকে বলছি না, তোরা ডানে দেখ। তো এই মুহূর্তে থেকে কিছুক্ষণ পর এটা চলে গেল। বললাম যে চল আবার বাড়ির দিকে যাই। তো ওই কবরস্থানে যে ঢোকার রাস্তাটা, আমার ওই জায়গাটা, উঁচু জায়গাটা ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, আবার এটা ব্যাক করলো। তো এবার যে পাশ দেখাচ্ছি, পশ্চিম সাইডে যেসব গাছ আছে সব নড়ছে। তো ইরফান আর জাওয়াত বলছে যে এই সাইডে গাছ নড়তেছে না, এই জায়গায় গাছ নড়তেছে, এটা কি? তা আমি তো দেখতেছি এই হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ির টিনের চাল ক্রস করে হেঁটে যাচ্ছে, আর গাছগুলো সব নড়ছে। তো আমি বাড়ি ক্রস করে ঘরের পর্যন্ত পৌঁছাই, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছানোর পর যে ছেলেটার সাথে ছিল, ওকে ওই দোকান পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসি। রাতের বেলা নামে ঝুম বৃষ্টি, সব বাতাসের মধ্যে টিনের চালের উপর অনেক হাঁটার সাউন্ড। তো এর মধ্যে আমি একটা কি বলবো, অ্যাডভাইস পাই যে এটা ওদেরকে বলা যাবে না, আমার ফ্রেন্ডদেরকে বলা যাবে না, বললে আমাদের বিপদ হবে। তো সেটা আমি আর ওদেরকে বলি না। পরের দিন আর ইনভেস্টিগেশনের নাম নাই। আমি বললাম যে না, আর ইনভেস্টিগেশন বাদ, ঢাকা চলো ডিরেক্ট। তো ঢাকা চলে আসি। ঢাকায় আসার যেদিন পৌঁছতে রাত 10টা বাজে। এমনি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় আমি যে জায়গায়, আমি ডান পাশে কাজ হয়েছিলাম, আর পাশে ছিল ভাই, তো দেখতে পাচ্ছিলাম না। এসিটা ছিল ভাইয়ের উপরে, আমার ভাই যেদিকে ঘুমায় তার একটু উপরে এসিটা। হঠাৎ করে দেখলাম এসিটা চালু হয়ে গেছে। তো আমি বললাম, এই আকিব, তুমি এসিটা অন করলা কেন? এখন তো শীত লাগতেছে, এসিটা অন করার দরকার নাই তো, বৃষ্টি হয়েছে বাইরে। দেখলাম ওর কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না।
এবার আমি বললাম ও থাক, ঘুমিয়ে গেছে তাহলে। আমি এসিটা অফ করতে যাই, দেখি এসি অলরেডি অফ, আর বাতাস তো হু হু করে বেরোচ্ছে এসি থেকে। আমি আর কোনো ধরনের সাউন্ড করতে না করে ঘুমিয়ে যাই। 2-3 দিন খুব আরামে ছিলাম। এরপরে আবার রাত্রেবেলা, রাত 2টা-3টার ঘটনা। আমার বাবা এখন এটা নিয়ে খুব ইরিটেট ফিল করে। আমি প্রতিদিন রাতে গেমস খেলি আবার। এলাকার ল্যান যারা ইউজার আছে তাদের সবার সাথে একটা গেমস খেলি। তো গেমস খেলা অবস্থায় সবার সাথে কথাবার্তা চলতে থাকে, কানে হেডফোন। তো এই হেডফোনে হঠাৎ করে আমার কান থেকে হেডফোনটাকে জানি সরিয়ে দিল। রাত 2টা-3টা, আমার ভাইটা ঘুমিয়ে গেছে, ওকে আমি দেখেছি ঘুমাচ্ছে, তো হেডফোনটাকে সরালো। আশেপাশে তাকিয়ে দেখলাম, আমার রুম অন্ধকার এমনিতেই, তো আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। হেডফোনটা আমার কানে প্লেস করে আবার খেলতে খেলতে খেলায় মনোযোগী হয়ে গেলাম। আবার ওই খেলার মাঝখান থেকে খুবই কর্কশ সাউন্ড, লাইক এরকম করে সাউন্ড আসছে, আই আলিফ এরকম করে ডাকছে আমাকে। আমি খুবই বিরক্ত, আমি গেমটা অফ করে হেডফোনটা ঘাড়ের মধ্যে রাখি, দেখ কি হচ্ছে, এরকম সাউন্ড কেন আসছে। দেখলাম যে আমার মধ্যে এরকম দরজা কন্টিনিউয়াস নক নক করতেছে, এরকম সাউন্ড আসতেছে। আর সাউন্ড গুলো এরকম যে কিছুক্ষণ পর পর আপনার বোতল থেকে কে জানি বেরোচ্ছে, করে এভাবে বেরোচ্ছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। এর 2-3 দিন পরে আমি আবারও 3টার দিকে গেমস খেলে উঠি। উঠার পরে প্ল্যান করছি শুভ, এমন সময় আমার কানের পাশে ফিস ফিস করে বলে যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই, আসন মানে কি? তো আমাকে খুব কর্কশ ভাষায় বলছে। এই ভাষা আপনি রাসেল ভাই ট্রাই করলে বুঝবেন না। আমি বুঝতে পারছি কি বাসায় আজকে আসন বসবে। তো আমি বললাম আসন মানে কি? পরের দিন আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। ওই জিনিসটার সাথে আমি কনভারসেশনে জড়াই না। আমি জড়ালে ভাবতাম যে আমাকে যদি কোনো ধরনের ক্ষতি করে, তো আমি ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালবেলা আমি জিজ্ঞেস করলাম আসন মানে কি একজনের কাছে। তো সে বললেন যে আসন হচ্ছে এই আধ্যাত্মিক মানুষগুলা যখন এদের সামান করে তখন এরা একসাথে বসে ডেকে নিয়ে আসে এদেরকে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, এই আসন বসবে মানে এই জায়গায় আসন আসন আছে নাকি? তো পরে 2-3 দিন এরকম আমি আবার খুব আরামে ছিলাম। 2-3 দিন পরে আমাকে আবার একদিন এসে বললো যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি একটু সাহস নিলাম বুকে যে আজকে আমি একটু ঘুমানোর ভান করে ওকে ঘুমানোর ভান করে থাকি, সাউন্ডটা শোনার চেষ্টা করি কি আসন বলবে অ্যাকচুয়ালি। তো শুয়েছিলাম, রাত্র 3:30-4:30 বাজে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বোতল থেকে এরকম সাউন্ড আসছে। বাথরুম থেকে আমার ড্রয়িং রুমে ভর্তি 70টার উপরে এরকম সাউন্ড পেলাম আমি। মোটামুটি আমি ঘাবড়ে যাই যে এটা কি, এটা এরকম সাউন্ড হচ্ছে কেন, এরকম সাউন্ড আসছে কেন, এরকম সাউন্ড তো আমি কখনো শুনি নাই। তো দেখলাম যে আমি শুয়ে আছি এবং ড্রয়িং রুম থেকে এরকম সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যে ড্রয়িং রুমের মধ্যে একটা ক্রাউডেড এরিয়া, অনেকে কথা বলছে, কারো কথা মানে হু 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 করে অনেক সাউন্ড আসছে। তো আমি এই সাউন্ড গুলো খুব ক্লিয়ার শুনতে পাই যে অনেকে কথা বলছে, অনেকে। তো আমি এরকম ওনাদের ওই ভাষাগুলা রাসেল ভাই চাইলেও আপনি নর্মাল মানুষদের মতো না। তো আমি ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে। পরের দিন সকালবেলা ফ্যামিলির বাবা মানে অনেকে জিজ্ঞেস করলাম, আমাদের বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি প্রায় এরকম ড্রয়িং রুম থেকে অনেকের সাউন্ড পাই, মাঝে মধ্যে হিন্টস দিতাম, আমি কিন্তু অনেক কিছু টের পাচ্ছি বাসায়। মাও বলতো যে হ্যাঁ আমি ওরকম অনেক কিছু পাচ্ছি। এরপরে হঠাৎ দেখলাম যে আমার মা অসুস্থ হয়ে পড়লো। মা যখন অসুস্থ হলো, আমরা সবাই এরকম রাত্রে 12টা-12:30, মা ঘুমিয়ে গেছে। তো আমার ড্রয়িং রুমে টিভি দেখছি। এমন সময় মার চিৎকার, রুমে যে দেখি মা বলতেছে আমার খাটটাকে জানি টান দিল, আমার খাটটাকে জানি উপরে উঠে ফেললো। এটা আমি তখন মিলালাম, এর 2-3 দিন আগে আমারও সেম অবস্থা হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম রাত্রে 3:30-4টা, আমার খাট জানি কেউ 1-2 ফুট উপরে উঠে ফেলেছে। মানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করতো রাসেল ভাই। আমি এটা আমি কাউকে বলতে পারি নাই। আমি ওই যে গ্রামের বাড়িতে শুনেছি যে আমি বললে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে, আমি কাউকে ভয়ে বলি নাই। তো এরপরে নামাজ পড়তে যাচ্ছি বা চেম্বারে যাচ্ছি, চেম্বার থেকে ব্যাক করছি, আমি একে মাঝে মধ্যে দেখতে পেতাম। কখনো ডিফারেন্ট বিড়াল কুকুরের শেপ নিত, কখনো শেপ নিত মানুষের। একটা রিক্সা দিয়ে যাচ্ছে, আমি চেম্বার থেকে রিক্সা নিয়ে আমি নর্মাল আপনার এই কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ডানে ঢুকবো, এমন সময় আমার রিক্সা যাচ্ছে, 5 লিটার রিক্সা, আমাকে বলে তুই যাস এভাবে খুবই জোরে। এবং পার দিকে তাকিয়ে দেখলাম
এর পাটা রিক্সার যেখানে আমরা পা রাখি সেখানে নাই, পাটা উল্টা। এবং বুঝতে পারলাম যে যাক, ওই যে সে, আমি আর তাকে জিজ্ঞেস করছি সেই এটা। আবার কিছুক্ষণ পর রিক্সার সামনে আমার রিক্সাটাকে ওভারটেক করে গেল এবং ওখান থেকে এই খালি যাবেন নাকি, ওই রিক্সাতে আবার মানুষ উঠে বসলো। আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি তাকে। তো এরকম ইনসিডেন্ট হতেই চলছিল। তো ডিসেম্বরের লাস্টের দিকে খুব ইচ্ছা হলো রাসেল ভাই আপনাকে SMS দিব, SMS লিখবো রাত 9টা বাজে যে রাসেল ভাই সালিফ আবার আসতে যাচ্ছে ভূত FM এ। আমি রাসেল ভাই টাইপ করতে পারছি না, অনেক চেষ্টা করলাম মোবাইল ফোনে, আমি SMS লিখবো, আমি SMS লিখতে পারছি না। 4-5 বার ট্রাই করলাম, পারলাম না। 1 ঘন্টা আমার হাতটা মনে হচ্ছে যে আমার আর্থ্রাইটিস এর পেশেন্ট হয়ে গেছি। আর্থ্রাইটিস এর পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠলে হাত এরকম মুট অবস্থায় থাকে, আমার অবস্থা ঠিক এরকম, আমি টাইপ করতে পারছি না। খুবই আজব লাগছে, এইগুলি কি, আমি তো এরকম কখনো ফেস করি নাই, আমার সাথেই কেন? তো আমি আপনাকে চেয়েও বলতে পারলাম না, ফ্রেন্ডদেরকেও চেয়েও বলতে পারছি না। এবং মাঝে মধ্যে আমাকে এসে অফার দিত যে এই চল আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানে যাই সেটা কিন্তু বলছে না সে, আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানের পেছনে একটা ইরানিয়ান কবরস্থান আছে, আপনি জানেন কিনা আমি জানি না, আছে। সেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চায়, হয়তো সেই জায়গাটা ভালো না। আমাকে সে মাঝে মধ্যে নিয়ে যেতে যেত বসুন্ধরা সিটির যে উপরে গম্বুজটা সেটার উপরে, আমাকে নিয়ে যেতে যেত গুলশান লেকের কাছে, আমাকে নিয়ে যেতে যেত বাড্ডায়, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডায় নিয়ে যেতে যেত। চল তোকে এমন জিনিস দেখাবো, সেটা দেখালে তুই আর ইনভেস্টিগেশন করবি না। এখন সে কি আসলে আমার ইনভেস্টিগেশনের করার কারণে পেছনে লেগেছে, আমি সেটা এখনো ধরে উঠে বসতে পারি নাই। তো এরকম মাঝে মধ্যে আমাকে বলতো যে চল যাই বুড়িগঙ্গা নদীর তীরে যাই। আমাকে কিছু বাসা মানে ঢাকা শহরে কিছু বাসা যেগুলি খুবই মানে সেফ না, আনসেফ বাসাগুলোর অ্যাড্রেসও সে আমাকে দিয়েছে যে এইসব বাসাগুলো ভালো না। তো আমি এগুলি মেনশন করতে যাচ্ছি না এগুলি এরিয়াগুলো কোথায়। তো লাস্ট মোমেন্টে বলতে চাই যে রাসেল ভাই অনেক চেষ্টা করে একজনের কাছে যাই, আমি একাই যাই। যাওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আসলে কি এরকম কিছু আছে আমার সাথে? দেখি হ্যাঁ এতদিন ছিল, এখন আর নাই। এইটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, এখন আর নাই। তো আমাকে বলছে যে তোমরা বাসা ছাড়তেছো কবে? তখন আমার মনে পড়লো আগে আমাকে বলতো যে তোরা এইটা ছেড়ে দে, বাসা অনেক ভালো থাকবি জ্যানের দিকে। এবং লাস্ট মোমেন্টে একটা চিরকুটও আমাকে দিয়ে গেছে, রাসেল ভাই আমি আপনাকে দিয়েছি এটা। ওইটাতে লেখা ছিল যে বাসাটা ছেড়ে দে, ভালো থাকবি সবসময়। আমি ওই উনাকে বললাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ ছিল, এতদিন ছিল, কিছুদিন আগে তার মৃত্যু হয়। কারণ আমরা তো জানি ভাই জিনদের মৃত্যু আছে। তার বয়স হয়েছিল 1603 বছর এবং সে আমাকে চেয়েছিল তার সাথে নিয়ে মরতে। সেও মরবে, আমাকেও চেয়েছিল ক্ষতি করে যেতে। তো আলটিমেটলি কিভাবে বেঁচে গেছে আমি জানি না, আমাকে সে পজেস করতে পারেন নাই এবং সে চেয়েছিল আমাকে নানাভাবে ক্ষতি করার জন্য। অনেক ক্ষেত্রে আমি খেতে গেলেও আমাকে খেতে দিত না। আমি শুনলাম যে আমি দেখছিলাম আপনি এর সঙ্গে একটা ব্যাগ নিয়ে এসেছেন, সেই ব্যাগের মধ্যে তরুণী থেকে শুরু করে সব আছে, সবকিছু আছে। হ্যাঁ, এবং আমি আপনাকে যে ইভিপি গুলো দিয়েছি সেগুলো আমার যে হেডফোনে রেকর্ড করা সেটাও কিন্তু আপনাকে দেখালাম এবং 4টা ইভিপি দিয়েছি, একটার মধ্যে আমার ছোট একটা কনভারসেশন আছে তার সাথে এবং ছবিও আপনাকে দিয়েছি। আমি পায়োনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে যাওয়ার পরে একটা ছবি তুলে, আমি কখনো বিড়াল ধরিনি রাসেল ভাই, ওই দিনই ফার্স্ট টাইম বিড়াল ধরি। বিড়াল ধরার পরে বিড়ালটাকে ডাক দিলাম, তো আমার হোস্টেলের একটা ব্যাচমেট আছে তানভীর, ও বললো যে তুই ডাক দিয়ে চলে আসবে, এত অনেক মেশুক। ডাকলাম, আমার পায়ের উপরে চলে আসলো। আমি বললাম দোস্ত একটা যেহেতু লাইফে ফার্স্ট বিড়াল ধরলাম, একটা ছবি তোলার পরে যে আপনাকে এই ছবিটা দেখালাম, বিড়ালের পাশে একটা স্কাল। আমি এটা এডিট করিনি রাসেল ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি যেভাবে ছিল সেভাবে আপনাকে দেখালাম। বিড়ালের সাথে ওই পাশাপাশি যদি ছবি কাঁপতো, ক্যামেরাটা কাঁপতো, তাহলে রেজেমনেন্স বোঝা যেত। পাশে একটা স্কাল দেখা যাচ্ছে, এটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি, আপনাকে ফার্স্ট। চমৎকার ঘটনা শুনলাম আলিফের কাছ থেকে, এবং আলিফ অনেক ধন্যবাদ আসার জন্য, এবং আশা করছি যে আলিফ যেহেতু সমস্যা মুক্ত আছেন সুতরাং আবারও আসবেন এবং আমরা আশা করবো আসবেন। এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে সেটার প্রশংসাও করছে আলিফের। তো এসএমএস গুলো নিয়ে আমি পরে আসছি, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে এবং বিজ্ঞাপনের পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম 100 বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে 43 মিনিট। যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে এই ঝড় বৃষ্টির রাতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি দেখেছি অনেকগুলো এসএমএস এসছে। তাসনুভা আমাকে এসএমএস করেছেন মিরপুর 1 থেকে, লিখেছেন ভূত এফএম রক্স। সানি 69 বোর্ড বাজার থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ওয়েদারটা পারফেক্ট ভূত এফএম এর জন্য। এবং তিনি আলিফ অর্থাৎ ডক্টর আলিফ তার ঘটনার অনেক প্রশংসা করেছেন যে অসাম স্টোরি, এবং সেই সাথে তিনি প্রশংসা করেছেন ফারনানের স্টোরি। এবং আমাদের প্রথম দুজন যে ঘটনা বলেছেন, দুজন গেস্টকে তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। অলরাইট, আমাকে মেজবা এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ম্যান আলিফ ভাই। ওকে, ইমতিয়াজ লিখেছেন, ইমতিয়াজ আহমেদ রংপুর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। এছাড়া আমাদেরকে পূর্ণতা এসএমএস করেছেন গুলশান থেকে। তিনি এবং তার ছোট কাজিন অন্বেষার সাথে ভূত এফএম শুনছেন, খুবই মজা লাগছে। সোহেল আমাদের এসএমএস করেন, সোহেল আলিম, তিনি বলছেন যে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে কাদিরগঞ্জ রাজশাহী থেকে রকি এসএমএস করেছেন, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে পরাগ এসএমএস করেছেন খুলনা থেকে, আলিফ ভাইয়ের গল্পটা চরম লেগেছে। আশিক আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, গাজীপুর থেকে। খোকন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, আজকের ভূত এফএম জোশ হচ্ছে লিখেছেন। সামির আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পূর্বা। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিস্টার 18 শাহজাদি আমাদের এসএমএস করেছেন আলিফ খুলনা থেকে। আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভালো লেগেছে, সো নাইস। আচ্ছা, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন রাজীব, এবং তিনি বলছেন যাত্রাবাড়ি থেকে ঘটনা খুব সুন্দর। ইশতিয়াক আমাদের বলছেন আলিফ ভাই তার স্টোরিটা চরম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন তানিশা এবং তিনি বলছেন যে হুররে আলিফ ভাই ইজ ব্যাক। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন শাহজাদি মেহেদি খুলনা থেকে, এবং আমাদের এসএমএস করেছেন শাওলি, তিনি বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক তার ভালো লাগছে। অনেক ধানমন্ডি 27 থেকে এসএমএস করেছেন, তিনি লাইট অফ করেছেন। আপনার মেসেজ পাঠাতে নাই পৌঁছানো নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTS.com। এছাড়াও আপনি যদি আমাদের ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com। আছে আমাদের আমাদের সঙ্গেই থাকুন। তো আমি এখন যে স্টোরিটা বা ঘটনাটা যে শেয়ার করবো সেটাও আমি একটি শিশের কাছ থেকে শুনছি। তো এই ঘটনাটা হচ্ছে যে ওর আমার কাছ থেকে ও শুনেছিল এবং গল্পটা বেশ পুরোনো, অনেক আগে পুরোনো একটা ঘটনা, এবং এটা ওদের মানে গ্রামে ঘটনাটা ঘটছিল। আমরা অনেক সময় দেখি যে গ্রামে অনেক সময় পঞ্চায়েতের সভা বসে। তো ওর আম্মা একদিন আরো সাথে দুজন প্রায় বেশ আগের ঘটনা, তখন মানে দেখা গেছে মানুষের গাড়িতে করে আবার একটা প্রচলন ছিল। তো ওর আম্মা এবং সাথে আরো বেশ কজন মানে তারা ওই পাশের গ্রামে যায় এবং ওই পঞ্চায়েতের সভায় অ্যাটেন্ড করে, এবং আনফর্চুনেটলি তাদের সেদিন রাতে ব্যাক করতে গিয়েছিল। সে হয়েছিল অনেক বেশি ওখান থেকে একটা কর্মস্থলে রাস্তা হতো এবং সেই রাস্তাপাত তারা বেশ অনেক মনে করতো সেই সময়টার সময়, এবং তারা একটু বেশ ভয় পাচ্ছিল যে আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আবার হয়ে গেলে মানে প্রচন্ড বৃষ্টি পড়ছে এবং তারা মহিষের গাড়িটাতে উঠতো এবং তারা আস্তে আস্তে যাচ্ছে এবং তারা ভয় পাচ্ছে যে মানে তাদের কোনো সমস্যা হয় কিনা, যেহেতু সন্ধ্যা ক্রস করে গিয়েছে সময়টা। তো তারা যাচ্ছে এবং তারা যখন সেই কবরস্থানটার রাস্তাটা ক্রস করছে, তো কবরস্থানটা একটু বর্ণনা দিই আমি যে সেই কবরস্থানটা হচ্ছে যে মানে খোলা একটা কবরস্থান, এবং ঠিক সেই কবরস্থানের মাঝ দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং সেই রাস্তাটা দিয়ে তাদেরকে যেতে হবে। এবং এই রাস্তাটা সম্পর্কে বেশ বেশ কিছু ভয়ানক ঘটনা আগে থেকেই প্রচলন ছিল, এবং তারাও বেশ কিছু ঘটনা এই সম্পর্কে জানতো, এবং এই কারণে তারা বেশ ভয় পাচ্ছিল। এর মধ্যে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আর একটু পরপর বৃষ্টি চমকাচ্ছে এবং একটু একটু করে এক একটা কবরের একটু 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 দেখা যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। মানে বেশ ভয়ানক একটা পরিবেশ। তো তারা কবরস্থানটার মাঝ দিয়ে যাচ্ছে এবং তারা একটা সময় কবরস্থানটা সেফ অ্যান্ড সাউন্ড ক্রস করলো, তাদের কোনো সমস্যা হলো না। ঠিক যখন তারা কবরস্থানটা ক্রস করার পর বাম দিকে মোড় নিল, ঠিক তখনই একটা বেশ পুরনো তাল গাছ ছিল। ঠিক সেই জায়গাটাতেই এসে তাদের যে মহিষের গাড়িটা ছিল, মহিষগুলো একদম স্টপ হয়ে গেল। আর গাড়ির যে চালক ছিল সে অনেক ট্রাই করলো মহিষগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু মহিষগুলো সামনের দিকে কোনোভাবেই এগোচ্ছে না। কিন্তু কেন, সেটাও কেউ জানতো না। পিছনে যারা বসা ছিল তারা কিছুই বুঝলো না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই যে মহিষের গাড়ির যে চালক, সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সে ওই জিনিসটা দেখার পরে কারোর সাথেই শেয়ার করলো না। সে যেটা দেখতে পেয়েছিল সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টির মাঝখানে, মানে যখন মানে বজ্র হচ্ছিল, মানে একটু একটু করে লাইট ফ্ল্যাশ হচ্ছিল, ঠিক সেই আলোতে সে দেখতে পেল যে ঠিক তাল গাছটার গোড়ার দিকে একটা মানুষের মাথা কেটে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কারো মাথা, একটা জীবন্ত একটা মাথা কেটে রাখা হয়েছে এবং প্রচন্ড মানে আশেপাশে রক্ত দিয়ে ভরা। এবং সব থেকে আরো ভয়ানক বিষয় ছিল যে ওই যে মাথাটা যেটা সে দেখছে সেটা মানে সম্পূর্ণ চোখটা খোলা অবস্থায়, মনে হচ্ছে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে খুব ভয় পেয়ে গেল এবং সে মানে পেছনের কারোর সাথে এই ঘটনাগুলো শেয়ার করলো না, কেননা তারা আরো বেশি ভয় পেয়ে যাবে এই কারণে। তো সে যেটা করলো যে সব থেকে সেফ মনে করলো, সে সাথে সাথে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। সে যতগুলো সূরা পারে সেগুলো পড়া শুরু করলো। ঠিক কিছুক্ষণ পরে সে যখন চোখটা খুললো, সে দেখলো যে না, তাল গাছটার নিচে আর সেই মাথাটা এখন আর নেই, কিচ্ছু নেই আশেপাশে। সে এরপর আরো অদ্ভুত একটা জিনিস দেখতে পেল, এবং সেটা শুধু সেই মহিষ গাড়ির যে চালক সেই দেখেনি, ভেতরে যারা ছিল তারা সবাই দেখলো। তারা দেখলো যে একটা কালো কালারের একটা কালো বিড়াল যেটাকে আমরা বলি, সেটা ঠিক তাদের যে মহিষের গাড়িটা সেটাকে ক্রস করছে, মানে বারবার সেটাকে সার্কেল করে ঘুরতেছে ওটার পিছনে, মানে একবার সামনে আসছে আবার পিছন দিকে ঘুরে আবার আসতেছে। তো এই জিনিসটা তারা দেখলো। এবং আরো বেশি অবাক বিষয় ছিল যেটা, যে ওই কালো যে বিড়ালটা ছিল, আমরা যে নর্মালি যে বিড়ালগুলোকে দেখি ঠিক সেগুলো থেকে অনেক বড় আকৃতির এবং খুব অদ্ভুত রকমের আকৃতির, এবং চোখগুলো তার জল জল করছিল। এবং তারা বেশ ভয় পেয়ে গেছিল যে এটা কি আসলে। কিন্তু মহিষ গাড়ির চালক তখনও কিছু তাদেরকে বলেনি। সে যা দেখেছিল সেটা তখনও সে বলেনি। তারপর যেটা হলো যে কিছুক্ষণ পর সে বিড়ালটাকে তারা আর দেখতে পেল না। তখন মহিষ গাড়ির যে চালক মহিষগুলাকে মানে কিছুই করলো না, মহিষগুলো নিজেই মানে চলা শুরু করলো, এবং তারা খুব তাড়াতাড়ি পাশের গ্রামে তাদের যে বাসায় সেখানে চলে আসলো। ঠিক বাসায় যখন তারা আসলো, তখন যে মহিষের গাড়ির যে চালক সে সবাইকে ঘটনাটা বললো যে সে এরকম একটা কাটা মাথা গাছের নিচে দেখতে পেয়েছিল। তারপর সেই ঘটনাগুলো সবকিছু শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ ফারহান। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই, আমাদের হাতে আরো বেশ কিছু সময় আছে, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি এখন একটা ঘটনা শেয়ার করবো। সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা প্রায় 1 মাস আগে ঘটেছিল আমার সাথে। তো ইদানিং আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না, তারপরেও হঠাৎ করে একটা ঘটনা গত 1 মাস আগে আমার সাথে ঘটেছিল, তো সেটি আমি শেয়ার করি। তো সেটা আপনারা যারা লিসেনার আছেন তারা সবাই জানেন যে আমাদের পুরান ঢাকায় বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু বাসা আছে, বা বেশ কিছু এমন অনেক প্লেস আছে যেটা মানে হন্টেড বলা যায়, বা কিছু প্যারানর্মাল বিষয় ঘটে, সেটা আমরা সবাই জানি। তো আমিও পুরান ঢাকায় থাকি, এবং আমি নিজেও জানতাম না যে এই জায়গাটায় আমি এরকম একটা ভয়ানক একটা জিনিস ফেস করবো, প্যারানর্মাল কিছু একটা ফেস করবো, সেটা আমি নিজেও ভাবিনি আসলে। আর যখন এই ঘটনাগুলো মানে আমাদের নিজের সাথে ঘটবে, তখনই আপনি এই বিষয়টা বুঝতে পারবেন, এবং নিজেকে কতটা অসহায় মনে হয় সেটা বুঝতে পারবেন। তো আমি ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটা আমার সাথে ঘটে গত 1 মাস আগে আমাদের পুরান ঢাকায়, এবং আপনারা হয়তোবা লোহারপুর নামে একটা জায়গা চিনে থাকবেন, এবং সেটা হচ্ছে যে সেটা পাশে একটা মানে খাল আছে, মানে পুরনো একটা খাল। এবং আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, ঠিক রাত 8টা তখন বাজে। তো আমার যে ফ্রেন্ডটা, তো ওর বাসার যে পেছনে খালটা, এবং ওই বাসার যে খালের যে রাস্তাটা, খালপাটটা, সেটা মোটামুটি মানে জংলা টাইপের একটা এলাকা, তো অ্যাবান্ডেন্ট বলা যেতে পারে। তো ওখানে যেটা আমি পরে শুনলাম যে দিনের বেলাও ওখান থেকে কেউ চলাফেরা করে না। তো আমি যেটা সেদিন চিন্তা করলাম যে আমি শর্টকাট ওয়েতে চলে যাবো, এত বেশি না ঘুরে শর্টকাটে চলে যাবো। তো আমি যে শর্টকাট নেওয়ার জন্য ওই রাস্তাটা ইউজ করলাম, এবং ওটাতে যখন মানে আমি গেলাম ভিতরে, যখন ঢুকলাম ওই জঙ্গলটার ভিতরে, তো আমি প্রচন্ড স্পিডে হেঁটে যাচ্ছিলাম। তো হঠাৎ করে হাঁটার একটা মুহূর্তে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম।
তো আমি নিজেও জানি না এটা কি ছিল, বাট জিনিসটা আমি সত্যিকারই ভালো মতো স্পষ্ট দেখতে পাই। এবং সেটা ছিল ঠিক আমার হাতের ডান পাশে একটা পুরনো, অনেক পুরনো একটা পিলার ছিল, যেহেতু বাসাটা বেশ পুরনো। তো ঠিক সেই পিলারটাকে মনে হচ্ছে আমার মুখামুখি কেউ একজন বসে আছে, কিন্তু সেটা কোনো একটা মানুষ না। সেটার কোনো মাথা নেই, সেটার কোনো হাত নেই, সেটার কোনো পা নেই। আমাদের গলা থেকে যদি পেট পর্যন্ত অংশ কেটে রেখে দেওয়া হয়, জাস্ট এই পার্টটুকু মনে হচ্ছে ওখানে রেখে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা দেখার পরে আমি নিজেও মানে প্রথমে বিশ্বাস করতে পারিনি বিষয়টা কি আসলে। আমি বেশ ভয় পেয়ে যাই, এবং আমি যেটা করি যে মানে আমার দোয়া মানে কিছুই মুখ দিয়ে আসতেছিল না, আমি প্রচন্ড মানে ঘাবড়ে যাই এবং খুব স্পিডে সেই রাস্তাটা ত্যাগ করি। এবং সেই আমার ফ্রেন্ডের বাসায় যাই এবং ওনাদের বাসায় যারা ছিল তাদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করি। এবং তারা আমাকে পরে যেটা বলে যে তারা খুব অবাক হয় যে আমি সেই রাস্তাটিতে আসলাম এই কারণে, কেননা সেটা ছিল একটা অ্যাবান্ডেন্ট একটা রাস্তা, এবং এই জায়গাটাতে অনেক সময় দেখা যেত যে ছোট ছোট বাচ্চারা খেলতে যেত এবং তারা বেশ ভয় পেয়ে ফেরত আসতো। তো এই জায়গাটাতে অনেকে যেটা বলতো যে সেখানে নাকি মানে গলা কাটা লাশ থাকে এরকম বা কিছু একটা দেখেছে। তো ওদের বর্ণনার সাথে আমার যে আমি যেটা দেখলাম, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম, সেটা প্রায় মিলেই গেল। তো এটাই ছিল আমার মানে ইদানিং একটা প্যারানর্মাল বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম একটা ঘটনা আমার। আমি এটা এখনো মানে যদি মাঝে মাঝে ফিল করি যখন একা থাকি, তখনও বেশ ভয় লাগে এই ঘটনাটার কথা চিন্তা করে, বাট এটার কোনো ডেফিনিশন বা সলিউশন এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। অনেক ধন্যবাদ ফারনান আপনাকে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। ফারনানকে আমরা পারলে আবার পরে নিয়ে আসছি। আপাতত তাহলে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, এবং আমাদের আরো কিছু গেস্ট রয়েছেন যাদেরকে আমাদের এখন নিয়ে আসতে হবে। আরিফ আমাকে কথা দিয়েছেন যে নেক্সট উইকে উনি আসছেন, সুতরাং আরিফকে আপনারা নেক্সট উইকে আবারও পাচ্ছেন। আর সেই সাথে আমাদের নতুন গেস্ট জানতে একটু সময় লাগছে, সুতরাং আপনারা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এবং এই ঘটনাটা কি বাবু ভাই, এটা কি ঢাকার ঘটনা কোনো? শুনি আমরা তাহলে। মোহাম্মদপুরে। ওকে। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আপনার একটা বাসা আর কি। ওখানে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে মোহাম্মদপুরে কিছু বাসা আছে যেগুলো আপনার পুরানো আর কি। সেখানে বিভিন্ন রকমের আর কি আপনার এই ধরনের স্পুকি ঘটনা ঘটে থাকে। সামহাউ দিস হাউসেস আর হন্টেড। তো যেটা হয়, এই বাসায় একটা ফ্যামিলি আসেন। এই ঘটনাটা আমাকে বলেছে আতিক, ওর নামটা বলেননি মধ্যে। তো ওখানে ওই বাসায় ওই আতিকের এক কাজিন আর কি, ওদের ফ্যামিলি ওই বাসায় ওঠে আর কি। তো বাসাটা আপনার বেশ বড়, অনেকটা বাংলো বাড়ি টাইপের, বেশ ধরেন 4 কাঠা জায়গার উপরে বাসাটা, এবং বাসার চারিপাশে কিছু বাগান করা। এবং বলা হয়ে থাকে যে এই বাসায় আপনার স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা ক্যাম্প করেছিল এখানে। তো যেটা হয়, ওই বাসায় ওরা যারা ওঠে ওদের মেম্বারের মধ্যে ওর কাজিন ছিল, একটা ছেলে কাজিন, একটা মেয়ে কাজিন, কাজের মেয়ে, আর ওর মানে খালা খালু যারা বড়, যারা মুরব্বী। তো খালু বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকতো, বাসার মধ্যে ওই কাজিন এবং কাজের মেয়ে এবং খালাই থাকতো বাসায়। তো একদিন রাতে যেটা হয়, ফার্স্ট ওরা যেটা ফিল করে যে কাজের মেয়েটা ভয় পেয়ে এসে দরজা নক করে খালার রুমে। ও খালু বাইরে ছিল ওই দিনে। তো নক করার পর সে বলে যে কি হয়েছে তোমার? বলে যে খালাম্মা, আমি কিছু একটা দেখছি। কি দেখছেন? বলে যে আমি এখানে দেখি যে আপনার ওই যে ড্রয়িং রুমের যে জায়গাটা যেখানে আছে আপনার ডাইনিং স্পেস, সেখান থেকে কালো কিছু একটা মানে ক্রল করে করে কাজের মেয়ে যেটা বসছে হামাগুড়ি দিয়ে দিয়ে সে রান্নাঘরে থাকতে এই রান্নাঘরের দিকে আসে, এসে ওখানে দাঁড়ায় এবং তার দিকে তাকিয়ে থাকে। বলে যে তুই কিভাবে দেখলি তাকিয়ে থাকে অন্ধকারের মধ্যে? বলে খালাম্মা, অন্ধকারও বোঝা যায় কিছু একটা হামাগুড়ি দিয়ে আসে। কিরকম? বলে কুকুরের থেকে বড়। তোর কুকুর তো ঘরে ঢোকার কথা না, তুই স্বপ্ন দেখছিস। কাজের মেয়েটা তখন বলে, এবং মানে কেউ এটা আর কি করে না তার কথা। এবং সে পরে রিকোয়েস্ট করে যে আমি আপনাদের বাসার ওই যে দরজার সামনে আমাকে ঘুমাইতে দিন। সেটাও কেউ এগ্রি করবে, কাজের মেয়েকে ওই রান্না করে রাখে। এরপর যেটা হয়, একদিন রাতের বেলা ধরেন আপনার তখন হয়তো 1-2টা বাজে, এই সময় ওর যে মেয়ে কাজিনটা সে হঠাৎ করে শুনে যে কাঁদতেছে, মেয়ের গলা কাঁদতেছে না কি বলে, একটু মানে মানে আপনার যেটাকে বলা হয় আপনার বিলাপ করে কান্নার মতো। তো
সে বলে যে তখন একটু ভয় পায়, সে কলেজে পড়ে, তখন সে একটু ভয় পায় যে কি কাঁদতেছে, কারণ কান্নার শব্দ কিন্তু রাত্রে এমনি একটু হরে ঠিক লাগে শুনতে। তো তারপরে সে যেটা করে, গেট খোলে, গেট খুলে দেখে বাসা অন্ধকার, হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, এই অবস্থা সে হেঁটে চলে আসে, এসে আপনার দেখে শব্দটা আসতেছে রান্নাঘর থেকে, রান্নাঘর থেকে শব্দটা আসতেছে। তো সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায়, সে দেখে কাজের মেয়েটা বসে আছে, মানে বসে তুই হাঁটুর মধ্যে এরকম জড়ো সড়ো হয়ে, সিঙ্ক ছিল, সিঙ্কের পাশে বসে হাতের করে কাঁপতেছে আর কাঁদতেছে। তো সে যেটা হয়, সে নাম ধরে ডাকে, এই অমুক, কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? প্রথমে কোনো রেসপন্স নেই, 2 মিনিট পরে কাজের মেয়েটা শব্দ করে উঠে বলে, আপা আমি ভয় পাই। কি হয়েছে? বলে, ওই যে ওইখানে দাঁড়ায় ছিল, আপনি আসছেন, আপনি আসার পর চলে গেছে। তো মেয়েটার মধ্যে একটু সমবেদনা হয়, ও বলে যে তুই আমার রুমে এসে ঘুমা, তোর এখানে ঘুমানোর দরকার নেই। তো এনে ওকে রুমের মধ্যে ঘুমাতে বলে। তো যেটা হয়, ওই রুমের মধ্যে যখন সে ঘুমায়, প্রথম দিন, ওই দিন রাতে আর কিছু হয়নি, মেয়েটা ঘুমাইছে। নেক্সট দিন যেটা হয়, ওর রুমের মধ্যে দরজা লক, কাজের মেয়ে যথারীতি ওই কাঁথা টাথা নিয়ে এসে রুমে শুয়েছে। ওই রুমের দরজার মধ্যে কেউ কিল মারে, নকের মতো আর কি, নক করে যেমন সে কিল মারে দরজার মধ্যে। তো সেটা চিৎকার করে ওঠে মেয়েটা, কে কে? হ্যাঁ, তো বলে জোরে চিৎকার করে লাইট জ্বালায়, বাসার মানুষজন উঠে আসে, কি হয়েছে? বলে আমার রুমে দরজা কিল মারছে। কিন্তু কিল মারা কেউ নাই, তার বাবাও নাই, তার মা আর ভাই বাসায়, কাজের মেয়েটা। তো জিনিসটা নিয়ে বেশ আলোচনা হয় ওদের মধ্যে, কি হচ্ছে না হচ্ছে। কাজের মেয়েটা ভয় পায়, এবং তারপরের দিন যেটা হয়, দুপুরবেলা কাজের মেয়েটা ওই হঠাৎ করে একটা চিৎকার শুনে ওরা বাসার মধ্যে, ভর দুপুরে, এবং দেখা যাচ্ছে যে ও ডাইনিং স্পেসের কাছে পড়ে আছে মাটিতে অজ্ঞান হয়ে। তো ওকে নেওয়া হয়, পানি টানি ছিটানো হয়, ছিটানোর পরে এলাকার ডাক্তার একটা ডাকা হয়, কি হয়েছে? তো ডাক্তার বলে ওর সবকিছুই নর্মাল, প্রেশার একটু মানে বেশি আছে, বাট এভরিথিং ইজ নর্মাল। কেন হয়েছে হুনুস? তখন থেকেই মানে সমস্যাটা আসলে দানা বাঁধে আর কি। যেটা হয়, ওই এরপরের রাতে একদিন ওর কাজিন, যে ছেলে কাজিন, সেও ওরকম কৌঙানি টাইপের একটা শব্দ পায় আর কান্নার শব্দ পায় রাতে, ওই ইটি দেয় রান্নাঘরের কাছে। ওই সময় ও যে একটা বিভৎস সিন দেখে কাজের মেয়েটা আপনার যে জানালার গ্রিল আছে, সেই গ্রিলের সাথে লটকায় আছে, আপনার 2 হাত দিয়ে গ্রিলটাকে ধরা পিছনে, মানে কেমন পেছন ব্যাক ক্রলিং যদি করে, আমরা অনেক হরর মুভিতে দেখি কিন্তু মানুষ অনেকটা ওইরকম, কিন্তু গ্রিল ধরে সে হ্যাং হয়ে আছে ক্রলিং এর মতো। এবং ও যখন তাকায়, তখন কাজের মেয়েটা তার দিকে তাকায় বিভৎস ভাবে, মানে বাজে গলায় তাকে তুই তামারি করে কথা বলে। মানে যে ছেলে ছিল ও খুব ভয় পায়, ও চিৎকার করে ডাকে, মা আসে, বোন আসে, সবাই এসে 2জন লাইট লাইট জ্বালায়। তা কাজের মেয়েটা দেখা যায় ওই সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ওরা তখন ভাবে যে কি হয়েছে ব্যাপারটা, আসলে কি এটা কোনো মানে খারাপ কিছুর আসর হয়েছে বা সামথিং। তো ওরা তখন মানে কোনো হুজুর টুজুর ডাকার তখনও প্ল্যান করে না। কাজের মেয়েকে বলে যে কি হয়েছে, বলে তার কিছুই মনে নেই, সে কুড নট রিকল এনিথিং। এনিওয়ে, তারপর আবার কাটে 2 দিন এরকম নর্মাল ঘটতেছে। এরপরে ওই যে ওর খালা ছিল, সে একটু কেয়ারফুল হয়ে যায় বাসাটা সম্পর্কে, যে আসলেই কাজের মেয়েটাকে একটু চোখে চোখে রাখা দরকার। ওই রুমে আর রাখতেছে না, কারণ সে একটু ভয় পায়, তার নিজের মেয়েকে নিয়ে ভয় পায়। তো এরকম শব্দ শুনে ওই খালা একদিন সেই ধরনের গোঙানি টাইপের শব্দ শুনে উনি ওঠেন, ঠিক আছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে উনি কিচেনের ওখানে যায়। এবার যে উনি যেটা দেখে, কাজের মেয়ে যেটা করতেছে, বটি, মাছ কাটা যে বটি থাকে বা মাংস কাটা যে বটিটাকে সে চাটছে, যে বটি চাটতেছে, এবং ওনাকে দেখেই তাকায় বটি দিয়ে মারতে আসে। উনি দৌড়ে ঘরে চলে আসে, ঘরে এসে লাগা যায়, এবং ওই মেয়ে ওখানে চিৎকার চিল্লাচিল্লি করে। তো উনি ওখান থেকে ভিতর থেকে মানে করে যে বেরোবে না আর কি। তো ফাইনালি ওই একসময় চিৎকার চেঁচামেচি থামে, ওনারা বের হয় ভোরবেলা, দেখে কাজের মেয়ে ফ্ল্যাট হয়ে পড়ে আছে কিচেনের কাছে। তো ওরা বুঝে যে এটা খুব একটা খারাপ কিছু। তো ওনাদের বাসায় যে লোক আসতো পেপার দিত সকালে, তার সাথে কথা বলে যে আমাদের বাসায় সমস্যা, বলে যে ঠিক আছে আমি এখানে হুজুর আছে, নিয়ে আসবো। তো হুজুর যখন আসে, হুজুর এসে প্রথমেই বলে যে বাসার মধ্যে আপনাদের কিছু গোলমাল আছে, এটার মধ্যে খারাপ জিনিস আছে, আপনারা এটা নিয়ে আপনাদের টেক কেয়ার করা উচিত ছিল। আপনারা আসছেন কি বাসা বন্ধ দিচ্ছে নাকি? বলে না, আমরা বাসা বন্ধ দিইনি। হুজুর বলে আমি বাসা বন্ধ দিব, বাট আমার প্রসিজার লাগবে, আপনি টাইম দেন, আমি এসে করবো। তো হুজুর ওজু টজু করে আসে, এসে উনি অনেক দোয়া টোয়া পড়ে করে বাসা টাসা মোটামুটি বন্ধ দেওয়ার চেষ্টা করে। তো এই বন্ধ দিয়ে হুজুর চলে যায়, বলে আশা করি আপনাদের সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় তাহলে আমাকে আবার ডাকবেন। তো যেটা হয়, ওই এরপরে কিছুদিন এই জিনিসটা নর্মালি থাকে। কাজের মেয়েটাকে ওরা ইন দ্য মেন টাইম চিন্তা করতেছে বাড়িতে পাঠিয়ে দিবে। তো হঠাৎ করে একদিন রাতের বেলা এই কাজের মেয়ে হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি, এবং মানে ডিফারেন্ট টাইপের, মানে আপনার মানে ওটা রাফ অ্যাটিটিউড তার ভিতরে। তোরা কি মনে করছিস এগুলো দিয়ে আমাকে আটকাবি? আমাকে আটকানো যায়? আমি আটকাবো না, আমি তোদের শেষ করে ফেলবো, এই সে। এবং তার মানে ভিশিয়াস কাজ করবে। হ্যাঁ,
তো ওনারা তখন প্ল্যান করে কাজের মেয়েকে আপনার ওই পাঠিয়ে দিবে বাড়িতে। তো যেটা হয় যে এরপরে যে ফলোইং রাত্রেবেলা যেটা হয় যে ওই কাজের মেয়েটাকে নিয়ে যে ওই কাজের মেয়েকে ওরা পায় হচ্ছে আপনার টেবিলের তলে, ডাইনিং টেবিলের তলে বসে থাকে এবং সে হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করে। তো ফাইনালি ওনারা যখন খুব অতিষ্ঠ হয়ে যায় ওই কাজের মেয়ের ফ্যামিলিকে ডেকে বাড়ি পাঠায় দেয় এবং আলটিমেটলি ওই হুজুর বলছিল যে জায়গাটা খুব খারাপ কিছু একটা আছে, এটা এই বাসাতে এইভাবে ছাড়বে না এবং আপনাদের ছেলেমেয়েরা এফেক্টেড হবে। যেটা ওনার মেয়ে পরে দেখতো যে ঘুমায় আছে, হঠাৎ করে সে দেখতো যে তার মুখের উপরে কেউ ঝুঁকে আছে, চোখ মেলে দেখতো যে মুখের উপর কেউ ঝুঁকে আছে, তাকায় তো নাই, এরকম জিনিসপত্র হতো। তো ফাইনালি ওরা ওই বাসাটা ছেড়ে চলে যায়, বাসাটা আনসলভ থেকে যায়। এটা একটা ঘটনা ছিল। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার প্রথম ঘটনার জন্য। আমি এরপর আমাদের পরের গেস্টের কাছে যাব, তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। হাফিজ বিপ্লব টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে সবুজ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং তিনি বলছেন যে তার কাছে একটু চেঞ্জ করতে বলছেন মাঝে মাঝে। রনি আমাকে SMS করেছেন নিপু SMS করেছেন আমাকে শান্ত, এবং SMS করেছেন আমাদেরকে ফুর্তি আলম খান। ওকে, SMS করেছেন আমাদেরকে মিসির আলী ঢাকা থেকে, SMS করেছেন কে আর রাজশাহী থেকে, এবং SMS করেছেন মিতা জিঞ্জিরা থেকে। সাইমুম খান আমাদের SMS করেছেন শাওন কল্যাণপুর থেকে। SMS করেছেন আমাদেরকে AI তামিম ফরিদাবাদ থেকে, এবং তার কাছে আজকের পথে চরম লাগছে। সজীব আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, তার কাছেও চরম লাগছে। রাইজা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ওয়েদারটা ভালোই। SMS করেছেন আমাদেরকে রাতুল। কাব্য আমাদেরকে SMS করেছেন কবির, SMS করেছেন আমাদেরকে ব্যাক সোল বাড্ডা থেকে। এছাড়াও সাইফুল আমাদের SMS করেছেন আমাদেরকে উদয়, SMS করেছেন আমাদেরকে সুজা, SMS করেছেন আমাদেরকে হৃদয়, SMS করেছেন লাবিব, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইল আপনি যেটা করতে হবে ফুটতে লিখতে হবে এবং তারপর লিখতে হবে স্পেস জাপান নাম, স্পেস জাপান মেসেজ এবং পাঠাতে হবে 9840 নাম্বারে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে আরো একবার স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেস আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে আপনার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে আপনি আগামী সপ্তাহে অতিথি হিসেবে এখানে এসে উপস্থিত হতে পারবেন, অথবা আপনার ঘটনাটি আমি পড়ে শোনাবো। যাই হোক, আমাদেরকে এছাড়াও ফেসবুক আমাদের সাথে জয়েন করেছেন সাজিদুল ইসলাম সাজু, আমাদের এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শাহ মুজিব রহমান, এবং এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি নিশাত কাশফি, দেখতে পাচ্ছি হেমন্ত কুমার বিশ্বাস। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হানিফ কবির এবং মিকন সহ আরো অনেকে। আপনিও চাইলে সেখানে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে www.facebook.com/radiofurti অ্যাড্রেসে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখবেন যে আপনি আজকের অতিথি যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের সবার ছবিও আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু বলুন। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আমি নাজমুল, ঢাকার আরকে মিশন রোড গোপীবাগ থেকে বলছি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধু ইমরানের সাথে ঘটা। আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর হবে। সে ঢাকার আরকে মিশন রোডে বাস করে, অর্থাৎ আমার বাসার পাশেই থাকে, একটা মেসে থাকতো। তো এবং সে একটা বাস স্ট্যান্ডের টাকা আর কি, বাস স্ট্যান্ডের বাসের বা টাকার বিভিন্ন এই রাতের টাকাগুলা তুলতো, মানে জায়গার ফিটা তুলে সে, এবং আসতো প্রায় রাত 1টা থেকে 1:30টার সময়। তো আসার 10 মিনিট আগে সে তার সাথে যে মেস মেম্বাররা থাকতো তাদেরকে ফোন করে বলে দিত যে মেইন গেটটা খোলা রাখেন, আমি আসতেছি। তো সেদিনও যথারীতি সে ফোন করে বলে রাখে, তো তারা গেটটা খোলা রাখে। তো বলে রাখা ভালো, সে যখন গলিতে ঢুকে তার রিক্সাটা থেকে নেমে সে গলিতে ঢুকার পর সে দেখতে পায় যে 2টা বাসার মাঝখানে একটা ছোট গলি, অর্থাৎ 2টা বাসার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটায় একটা ছায়া, অর্থাৎ আদো ছায়া আপ ডাউন করতেছে, অর্থাৎ উপর দিকে হচ্ছে এবং নিচ দিকে হচ্ছে। সে এটা দেখে ভাবলো হয়তো এটা চোর হতে পারে, এই জন্য সে একটু সাইড হয়ে লুকিয়ে দেখতে থাকলো ঘটনাটা কি। এবং সে স্মোক করে, তাই তার হাতে একটা সিগারেট ছিল, সে সিগারেট আর কি সিগারেট খাচ্ছে। তো এমন সময় সে সাইড হয়ে দেখতেছে এবং সে বলতো এটা কি, সে একটা ছায়া দেখতেছে প্রায়
1 মিনিট যাবত দেখার পর সে একটু মানে সাইড হলো অর্থাৎ সে আড়াল হওয়ার পর একটু সিগারেট খাওয়া শেষ করে সে আবার তাকালো, অর্থাৎ সে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড টাইম এর মাঝে সে দেখতে পেলো যে ওই ছায়াটা তার কাছে এসে পড়লো, এবং সেটা ছায়া ছিল না, একটা বয়স্ক মহিলা এবং সে তার 2 হাত এবং 2 পা ভর করে হাঁটতেছে, এবং তার হাতের গোছগুলো খুব ঝোলা এবং চোখগুলা খুব বড় বড় ছিল, তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তাকেই দেখছে। সে এই জিনিসটা দেখে ভয় পেয়ে খুব জোরে একটা চিৎকার করে এবং তার পাশেই মেসের মেইন গেটটা ছিল, সেখানে ঢুকে সে পড়ে যায় এবং তার মেস মেম্বাররা বের হয়ে এই জিনিসটা দেখতে পায় যে সে পড়ে আছে। তারপর তারা ভাবলো হয়তোবা কেউ তাদেরকে ভয় দেখাইছে, সে বের হয়ে দেখলো এখানে কিছুই ছিল না। তারপর পরের দিন রাতে তারা এটা চেক করার জন্য বিভিন্ন জায়গায় তারা এটা সার্চ করলো, কিন্তু আসলে কিছুই পেলো না। এটা আমার ঘটনা ছিল রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হবে, অবশ্যই ছোট বিজ্ঞাপন বিরতি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং আমাদেরকে SMS করতে চাইলে আমি আরো একবার নিয়ম কি বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bothfm@radiofurti.fm। আমাদের ফেসবুক আইডি হচ্ছে রেডিও www.facebook.com/radiofurti। Stay tuned, Radio Furti, don't stop the Furti. শুনছেন সবসময় রেডিও ফিরতি, ঘড়িতে সময় রাত 1:28। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি আর আপনাদের SMS ও পাচ্ছি। SMS পাঠানোর নিয়মটি আমি বলেই দিয়েছি, এবং আপনারা যারা SMS করতে চান তারা SMS করুন, এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল করুন bothfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। যারা আমার সাথে ফেসবুকে জয়েন করতে চান তাদেরকে ফেসবুক অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। আমরা বড় ঘটনা নাকি? এটা মোটামুটি ছোট ঘটনা আছে, তাহলে আমরা শুনি। ওকে, হাই লিসনার্স, এই ঘটনাটা হচ্ছে নাদিয়ার পাঠানো ঘটনা। আজকে তার বার্থডে, তাকে হ্যাপি বার্থডে বলছে। এটা হচ্ছে ওর নানার বাড়ি, যে এলাকাটা, এই জায়গাটার মধ্যে একটা অংশ আছে যেটা বেশ ব্যারেন, বাঁশ ঝাড় এবং অন্য কিছু দিয়ে, এবং ওই জায়গায় সাধারণত কেউ যায় না। তো একটা পুকুরও আছে পাশে। তো সন্ধ্যার পরে ওর নানি একদিন ওখানে অজু করতে গেছে এশার নামাজের সময়। তো যখন অজু করতে গেছে তো উনি হঠাৎ করে দেখে সরসর করে শব্দ হচ্ছে পরে উনি তাকায় দেখে যে ওনাদের যে রাখাল, যে লোকটা যে নাকি আপনার গোয়াল ঘরে দেখাশোনা করে, সে ওই বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। তো উনি দেখে রাখালকে নাম ধরে ডাক দেয় দিবাস। রাখাল কোনো উত্তর দেয় না। তো যেটা হয়, উনি ঘরে চলে আসেন। ঘরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে রাখাল লোকটাই রাতের বেলা বাঁশ ঝাড়ে কি করতেছে, বাঁশ ঝাড়ের ওই জায়গাটা খুব খারাপ। তো উনি বলে, তুমি কি বলো, এই রাখাল তো আসলে ছুটিতে চলে গেছে 3 দিন আগে, ও এখানে কি করবে? সেটা শোনার পর তারপরে উনি বলে যে তারপরে উনি ভদ্রলোক অনেক সাহসী ছিলেন। তো উনি ওনার হাতে যে ফ্ল্যাশ লাইট নিয়ে উনি বের হয়ে যান যে রাখালকে আসলে ব্যাক করে আসছে বা তার কাজটা কি এখানে। তো হাঁটতে হাঁটতে উনি ওই এক পর্যায়ে উনি ওই বাঁশ ঝাড়ে ঢোকেন লাইট মেরে এক জায়গায় যেয়ে দেখেন যে ওই রাখালটাই পেছন ফিরে বসে আছে ওখানে, বাঁশের এক কোনায় পেছন ফিরে বসে আছে, এবং সে একটা কোমানের মতো শব্দ করতেছে। এটা করার পর উনি রাখালকে নাম ধরে ডাকে। তো রাখাল যেটা উঠে দাঁড়ায়, উঠে ওনার দিকে ফিরে তাকায়। উনি দেখেন চেহারাটা কেমন একটা বিমর্ষ একটা ভাব রাখালের। তো এটা দেখেই উনি আবার ওনাকে ডাকে, বলে, কি হয়েছে, তুই কখন আসলি? তো রাখাল কোনো অ্যান্সার না করে রাখাল হাঁটা শুরু করে। উনিও রাখালকে অনুসরণ করে চলে যায়। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যে উনি দেখে রাখালকে দেখে না, হঠাৎ দেখে নাই। তো উনি কাছাকাছি চলে যায়, হঠাৎ করে লাইটটা ফেলে, দেখে যে জায়গাটা রাখালটা চলে গেছে ওই জায়গাটা বিশাল একটা খাদ, বিশাল খাদ। তো উনি দেখে তাড়াতাড়ি আবার ফিরে আসে। তো পাহাড়ি অঞ্চল যে জায়গাটার কথা বলতেছি, হ্যাঁ। তো উনি এবার ফিরে আসে। তো আসার পর উনি খুব ভয় পায় এবং ওনার জ্বর আসে। ওনার ওই দিন রাতে 104 ডিগ্রি জ্বর উঠে যায়।
তো জ্বর ওঠার পর সকালে ওখানে কবিরাজ নিয়ে আসা হয়, এসে ওনাকে চিকিৎসা করেন। তো বলে যে উনি যেটাকে দেখছে আসলে ওই বাঁশঝাড়ের পাশে একটা পরিত্যক্ত বাসা আছে, সেটা অনেকদিন ধরে পড়ে আছে। ওই জায়গায় খুব বাজে কিছু ঘটনা ঘটছিল কোনো মানুষের, এবং সেখান থেকে কোনো মানে খারাপ স্মৃতি বা খারাপ কোনো আত্মা বা এন্টিটিস যে নাকি ওই জায়গায় থাকে, এবং যে নাকি ওনাকে টেকে নিয়ে গেছিল, পসিবলি ওনাকে মানে ওই ধাঁধায় ফেলে দেওয়ার চিন্তা করছিল উপর থেকে। বাট উনি লাকিলি বেঁচে গেছেন, উনি জ্বর থেকে আস্তে আস্তে রিকভার করেন। ওকে, আপনার তাহলে পরের ঘটনায় চলে যায়। আমাদের সাথে আর একজন আছেন, আমরা তাকে এবং আপনার আমার এই ঘটনাটা উত্তরাঞ্চলে। সেটার নাম ফোরকান। সে বেসিক্যালি আমাদের মাদ্রাসা লাইনের স্টুডেন্ট, তো মোস্ট অফ দ্য টাইম অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে, গ্রামাঞ্চলের ছেলে। সো বাসাটা গ্রামেই, আশেপাশে হচ্ছে ক্ষেত খামার আর আমবাগান। তো ওরা যে জায়গাটা থাকে এটা হচ্ছে হদ্দগ্রাম। আমবাগান গুলো বেশ ঝোপের মতো, আর ওখানে খুব একটা পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, আর খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সো ঝোপঝাড়, আমবাগানও ঝোপঝাড়। তো ছোট থেকে লোকজন বলে ছেলেটার সাথে নাকি পরি আছে। কেন? সবসময় চুপচাপ থাকে, একলা একলা থাকে, একটু অন্ধকার জায়গা পছন্দ করে, একাকিত্ব পছন্দ করে। ভালো কথা। তো ছেলেটা যেটা করলো এক সময় এসে, ঘটনাটা বেশি দিন আগের না, 1 বছর আগের কথা। যেটা করলো, আমবাগানে পাহারা দেওয়ার জন্য মাচা তৈরি করা হয়, বাসাপুর মাচা, ওখানে লোকজন রাতে থাকে, পাহারা টাহারা দেয়। তো সে একটা মাচা তৈরি করতো, সিঙ্গেল একজন বসা যায় কোনো মতে তার জন্য, এবং সে মোস্ট অফ দ্য টাইম ওখানে টাইম স্পেন্ড করতো। হাতে একটা দা থাকতো, ইউজুয়ালি মানুষ ওই জায়গায় দা ইউজ করে না, বাট সে রাখতো। তার কাছে কেউ গেলে সে দা নিয়ে তেড়ে আসতো, আমার কাছে আসবে না, আমি একটা রাখি। হঠাৎ সে একদিন যেটা করলো, তার বাবার কাছে এসে বললো যে বাবা আমি বিয়ে করবো। বাবা বললো ভালো কথা, বিয়ে করবি তো, এখন তো ফসলের সময় না, ফসল টসল হোক, বিক্রি করতে হবে, হাতে টাকা টাকা নাই, আসলে তখন বিয়ের ব্যবস্থা করবো। তো তার কথা সে, না আমি বিয়ে করবো, আজকেই বিয়ে করবো। তো এই বিয়ের কথাটা নিয়ে ঝগড়াটা এক পর্যায়ে চলে যায় এরকম যে কেউ আর জিজ্ঞেস করে কাকে বিয়ে করবে, এই সুযোগটা আসবে কাকে বিয়ে করবে। হাতে তখন তার দা ছিল, সে বের হয়ে চলে যায় বাসা, যাচ্ছে আমবাগানের দিকে চলে যায়। এবং আমবাগানের একটা পার্ট আছে এরকম যে প্রচন্ড গহীন জঙ্গলের মতো আছে, ওখানে বেশ পুরোনো আমলের আম গাছ, মোটা মোটা। তো ওখানে যেতে যেতে একসময় একটা গাছে সে উঠে পড়ে, উঠে বসে। তো অনেকক্ষণ খোঁজ খবর নেয়, বাবা মা আস্তে আস্তে খোঁজা শুরু করে, যে দেখা গেল গাছের উপর বসে আছে। তো তাকে লোকজন নামাতে গেল, বাসার লোকজন আম গাছ থেকে, বিকাল হয়ে যাচ্ছে, সে নামবে না। খাওয়ার লাঞ্চ টাইম পার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাই, অনেক চেষ্টা করলো, সে নামবে না, এবং বসে হাতে দা, সে উঠতে গেলে দা দিয়ে তেড়ে আসে, এবং তার বাবা উঠতে যায়, বাবাকে সে ফেলে দেয়, দা দিয়ে কোপ দিতে চায়, তো বাবা ছেড়ে দেয়, পড়ে যায় আম গাছে। তো সে ডালে বসে আছে, অনেকক্ষণ লোকজন লক্ষ্য করতেছে, সে যেটা করে সেটা হচ্ছে যে ডালে বসে আছে সে ডালটাকে কাটছে নিজে, ডালটা ভেঙে সে নিচে পড়তে। তো মুরব্বী হঠাৎ বলো, তো ওকে তো পড়িতে ধরা, হয়তো এখন আসর করছে, তো চারপাশ দিয়ে আম গাছের চারপাশ দিয়ে পাটখড়ি দিয়ে আগুন ধরে দিলে আগুনে ভয় পায়, পরিটা চলে যাবে, হয়তো বা নেমে আসবে আনা কাজ করা হলো, আগুন ধরা দেওয়া হলো। অল অফ আ সাডেন সেটা গায়েব হয়ে যায় লাইট থেকে, গাছটা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করা হলো, কোনো খবর নেই, কোনো খবর নেই। 5-6 দিন পার হয়ে যায়। এরপরে যেটা হয়, কিছুটা দূরে ওখানে ছিল গমের ক্ষেত। তো তখন গমের ক্ষেত মানে গমের সিজন শেষ, গম উঠানো হবে, গাছ কাটা হচ্ছে। এ সময় প্রচন্ড একটা পচা গন্ধ আসে ওই ক্ষেত থেকে, যখন কাটা হচ্ছে গম। লোকজন বুঝতে পারতেছে না কিসের গন্ধ কিসের গন্ধ। তো যারা মুরব্বী ছিল, যারা 71 এর দিকে জীবিত ছিলেন আর কি, তারা টেস্ট ব্যক্ত দেন, তারা গন্ধটা বুঝতে পারতেছে যে এটা হচ্ছে মানুষ পচা গন্ধ। ভালোভাবে খোঁজা হয়, খুঁজে টুজে হ্যাঁ পাওয়া যায় যে একটা ছেলে মারা গেছে, পচে গেছে, 3টা কুকুর দাঁড়া দাঁড়া মাংস খাচ্ছে, এবং মানে বুকের হাড্ডি টাড্ডি বের হয়ে গেছে, অনেকাংশ খেয়ে ফেলছে, বাট কাপড়টা মোটামুটি প্রিজার্ভ, দেখে চেনা যায়। তো খবর টবর দিয়ে জানা গেল যে ড্রেস আপের সাথে মিলছে। আশপাশে বললো যে হ্যাঁ এই ড্রেসে একটা ছেলে হারানো গেছিল, এরকম পাওয়া যায়। তো ঠিক আছে, তারপর লাশটা নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে সৎকার করার খবর টবর দেওয়া হয়। এরপরে যেটা হয়, তার বাবা যেটা খেয়াল করে, তার রুমটা একটু চেক করা হয়। রুম চেক করে দেখা যায় সে তো ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্ট। তার বিভিন্ন বইয়ের মধ্যে প্রতিটা লেখার অক্ষরের ফাঁকে ফাঁকে আচ্ছা বিভিন্ন রকম সায়েন্স চলছে।
আপনার অ্যাবনর্মাল সাইন্স, সাইন্সগুলো মানে বোঝা যায় না কি ধরনের সাইন, এবং কিছু আধ্যাত্মিক কথা, যেমন আমার বয়স হবে, আমি বুড়ো হব, আমার চুল পাকবে, কিন্তু একটা চুলে যখন পাকবে আমি এটা তুলে ফেলে দিব, আবার আমি জোয়ান হয়ে যাবো, আমি কোনোদিন মরবো না। এবং আরেকটু খেয়াল করে দেখা যায় তার বাড়ির সব জায়গায় এরকম সাইন দেওয়া আছে, র্যান্ডম সাইন্স। ঠিক আছে, মারা গেছে, ভালো কথা। মাসখানেক পর যেটা হয়, তার ফ্যামিলির লোকজন একটা স্বপ্ন দেখা শুরু করে। খুব সুন্দর একটা মহিলা, সে স্বপ্ন এরকম দেখায় যে বাচ্চা যখন গাছে উঠলো, নিচে আগুন দেওয়া হয়, তখন তাকে গাছ থেকে সামহাও উড়ায় নিয়ে নামায়, হাত ধরে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন এই রিপিটেশন, এই স্বপ্নটা। লাস্ট যে স্বপ্নটা তারা দেখে সেটা হচ্ছে এই মেয়েটা নিয়ে যাচ্ছে তাকে এই গম ক্ষেতের মধ্যে দিয়ে। এরা দুই বোন, তার আরেক বোনের সাথে দেখা হয় না, এবং সেই বোনটা জিজ্ঞেস করে বসে, তুই একে কেন নিয়ে যাচ্ছিস? এটা নিয়ে তাদের একটা ঝগড়া হয়। এই ঝগড়াটার এক পর্যায়ে বিভৎসতা দেখে এই ছেলেটা ভয় পায় এবং সে মারা যায়। এটা হচ্ছে স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আমাদের পরবর্তী ঘটনা বলতে আমার বাবু ভাই আসছেন আপনাদের সামনে। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে নাহিন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি এবং তিনি বলছেন তিনি ভয়ে কাঁপছেন। সুস্মিতা বর্ণিত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন কারেন্ট নাই, খুবই ভয় লাগছে। চট্টগ্রাম থেকে SMS টা পাঠিয়েছেন। জিপ 47 আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি যে কেয়া রাজশাহী থেকে, এবং তিনি বলছেন ভয় লেগেছে। আমাদেরকে এছাড়া SMS করেছেন পূজা ঢাকা থেকে, SMS করেছেন আমাদেরকে সুমা মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন আজকে ভূত FM শুনতে জোশ লাগছে, ভয় লাগছে। তাও ভাই, মাসুম ভাই, সবাইকে তিনি থ্যাংকস জানিয়েছেন অনেক। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন কল্লোল, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মাহের এবং পাভেল সহ আরো অনেকে। আমরা চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। একটু মিডিয়াম লেন্থ আর একটা ছোট। ওকে, তো ঘটনাটা হচ্ছে সমীরের। ও আমার স্টুডেন্ট। তো ও এখনো এটাতে সাফারার। হ্যাঁ, এখনো হি ইজ স্টিল সাফারিং উইথ ইট। যেটা হয়, ও যখন নাকি আপনার ইউনিভার্সিটিতে প্রথম থাকে, তখন ওর মধ্যে কিছু মানে কিউরিয়াসিটি জাগে, কিউরিয়াসিটি অ্যাবাউট লাইক সুপার ন্যাচারাল থিংস এন্ড ফেনোমেনাস। ও যেটা করে, ও এবং ওর এক ফ্রেন্ড দুজন মিলে কিছু মানে রিচুয়াল প্র্যাকটিস করার চেষ্টা করে। রিচুয়াল গুলো হচ্ছে আপনারা যেটা জানেন, প্ল্যান চেট এন্ড অল দ্যাট। তো এরকম করে কিছু রিচুয়াল সে প্র্যাকটিস করেছিল উইচ ওয়ার ভেরি ব্যাড, মানে যেটা নাকি সাধারণত মানুষ করে না, ব্ল্যাক ম্যাজিকের পর্যন্ত। এটা করে আসলে ও তেমন কিছু পায়নি। হি গট লিটল ভাইব, কিছু ভাইব পেয়েছিল, এছাড়া কিছু পায়নি। তো ওর যেটা প্রথম শুরু হয় সেটা হচ্ছে এই আমাদের যে স্টুডিওর আশেপাশেরই কোনো একটা এলাকা দিয়ে একদিন রাতে ও যাচ্ছিল। দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 11:30 এরকম সময়। মোটর সাইকেলে ছিল। তো দেখে ওই দিন রাস্তার এই একটা জায়গায় এসে সিগন্যালে থামে। রাস্তাটা বেশ মানে তখন গাড়ি ঘোড়া কম। এই সময় একটা বুড়ি মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে মোটর সাইকেলের কাছে আসে, এসে বলে দে। তো ও বলতেছে যে মোটর সাইকেলে বসে, কি আমার কাছে টাকা নাই, বের করতে পারবো না, কি দিব? বলছে দে, তুই যা পাইছিস দে। ও তখন কিন্তু কিছুটা হয়ে যায় আর কি, মানে মানে কি পাইছি, মানে কি পাইছি, বলে তুই পাইছিস, তুই দে, যেটা পাইছিস সেটা দে, আমি জানি। যেটা হয়েছিল, ও while he was doing all these things, সে যেটা হয়, ওর বাসার পেছনের একটা অংশে সে একটা কয়েন পায়। কয়েনটা অনেক পুরান আমলের কয়েন, মানে দেখলে বোঝা যায় ইট ইজ মানে হয়তো সেই প্রাচীন, আমাদের অঞ্চলের প্রাচীন কোনো। তো ও খুবই হয়ে যায়। তো বুড়িকে বলে কি দিব তোমাকে, অনেক চিল্লাচিল্লি করে সে চলে আসে, মানে ওখান থেকে চলে যায়। এরপর যেটা হয়, ও বাসায় যখন ব্যাক করার পরে ও অস্বস্তি ফিল করা শুরু করে
টেম্পারেচার বেড়ে যায়, বডি টেম্পারেচার বেড়ে যায়, এবং ও মানে অসুস্থ ফিল করে থাকে। তো রাতের বেলা যেটা হয়, ও দেখে ওর রুমের মধ্যে লাইট বন্ধ, তখন গভীর রাতে দেখে ঠিক ওই বুড়িটা দাঁড়ায় আছে কর্নারে। তারা বললো যে তোকে আমি চাইছি, তুই দিবি না, তোর কাছে আমি জিনিসটা চাইছি, দিলি না। তো ও তখন মানে উঠে বিছনা থেকে লাফ দিয়ে উঠে মানে লাইট অন করে, দেখে বুড়ি নাই। তো এবং এরপর থেকেও প্রায় ওই বুড়িকে সে এরকম দেখে। তো এই জিনিসটা তখন সে আলোচনা করে একজন ভাইয়ের সাথে, যে ভাই আমি আসলে এখন করছি না, বাট আউট অফ কিউরিয়াসিটি আমি জিনিসটাতে ইনভলভ হয়েছিলাম এবং এরকম ঘটনা করছে। তখন তার ওই যে বড় ভাই আছে, সে বলে যে তুমি একটা কাজ করো, কয়েনটা নিয়ে তুমি কোনো মানে হুজুর টুজুরের কাছে দাও। বাট কিন্তু মানে ওর রিলিজিয়াস বিলিফটা ডিফারেন্ট ছিল, সুতরাং সে কোনো হুজুরের কাছে যায় না। সে যেটা করে, তাকে বলে তুমি পানিতে ফেলে দাও। তো সে কয়েনটা নিয়ে ও কি করে, পানিতে ফেলে দেয়। তো পানিতে পড়ার পর থেকে যেটা হয়, ওকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টার্বটা হচ্ছে, ধরেন হঠাৎ করে সে মোটরসাইকেল চালায় যাচ্ছে, রাতের অন্ধকার, রাতে রাস্তা নীরব হলে ফট করে দেখো ওর সামনে কেউ দাঁড়ায় আছে, এবং মানে ওই বুড়িটার মতোই দাঁড়ায় থাকে। মাঝে মাঝে সে দেখা যাচ্ছে যে সে বাথরুমে যাবে, দেখে যে তার বাথরুমে যাওয়ার রাস্তার মধ্যে কেউ দাঁড়ায় আছে। অথবা সে যখন একলা থাকে, সে ফিল করে তার কানের কাছে কেউ কথা বলতেছে। and he is still disturbed with this thing. তো সে আমাকে বলছে, সে আসলে এই কথাটা ওভাবে শেয়ার করতে চায়নি, বাট ফাইনালি বলছে যে ভাই আপনি বলতে পারেন, ওকে, তার মানে আমরা যদি সত্যি যদি আমাদের নিজেদের যেরকম প্রাইভেসি মানে হ্যাম্পার্ড হয়, তাহলে কি অবস্থাটা হবে? মানে যে কোনো একটা জায়গায় আমরা যাচ্ছি বা রাতের বেলায় ঘুমানোর সময় আমার ফিল করতে হচ্ছে যে আমি একা না। আমি যখন রাস্তায় চলছি তখন আমি জানি যে আমি একা না। আমি কোথাও যাচ্ছি তখন আমার একটা ভিতরে যদি একটা